হ্যাঁ 11 নাম্বার ডোমেন রাইটিং 11 আজকে নাম্বার রাইটিং। হ্যাঁ হ্যাঁ জি জি গ্রেপস চক পেন্সিল আর ক্রেয়ন হ্যাঁ বলুন। বলেন নজরুল ভাই বলছিলেন বলেন। হ্যাঁ গ্রেপস চক পেন্সিল আর ক্রেয়ন চক পেন্সিল আর ক্রেয়ন ধরতে পারে হুম এ কটা বাচ্চা দেখি সারাদিনে ম্যাক্সিমাম একটাই কাজ, পেন্সিল চক ক্রেয়ন ধরতে পারে না, পেন্সিল হোল্ডিং নেই। ছেড়ে দেয় হাত থেকে রেখে ছেড়ে দেয় আবার সব থেকে বড় জিনিস পেন্সিল ধরতে গেলে এই 3 আঙুলে ধরতে হবে, এই আঙুল এই আঙুল আর এই আঙুল, আর এই দুটো আঙুল সবসময় ভেতরে দেখা যায় না দিদি, দেখা যায় না আপনাকে? দেখা যাচ্ছে না? না না যাচ্ছে দেখা যাচ্ছে যাচ্ছে না দিদি, দেখা যাচ্ছে না। না আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ এইবার ঠিক আছে তো, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। এই 3 আঙুলে পেন্সিল ধরতে হবে ঠিক এইভাবে। এই আঙুল দুটো শক্ত করে ভেতরে ঢোকাবে, তবেই এই জায়গাটা জোর পাবে। এরম ভাবে পেন্সিল ধরা যখনই রেডি হয়ে যাবে, পেন্সিলের দেখবেন পেন্সিলের প্রেসারটা ঠিক করছে, রাইট লেখাটা সোজাসুজি হচ্ছে, নালে লেখাটা বেঁকে যাবে, লেখাটা অপুষ্ট হবে, স্ট্রেংথ থাকবে না, এরকম পড়বে। সুতরাং এই 3 আঙুলে এরম ভাবে ধরানো প্র্যাকটিস করাতে হবে। কারা কারা করেছো ধরানো প্র্যাকটিস? দিদি করেছি কিন্তু হাতের থেকে ছেড়ে দেয়, আঙুল থেকে ছেড়ে দেয়। প্রম্পটিং দিয়ে ধরে রাখতে হবে, মাথায় বসবে ওরম ভাবে ধরে রাখতে হয়। কতক্ষণ ধরে রাখতে হয়? যতক্ষণ না লেখা শেষ হবে ততক্ষণ ধরে রাখতে হয়। এই টানা জায়গাটা যদি বোঝাতে পারো তবেই কিন্তু বাচ্চা টানা ধরে রাখতে পারবে। না হলে 2 মিনিট ধরে রাখবে, তারপর ছেড়ে দেবে, আবার 2 মিনিট ধরবে, আবার ছেড়ে দেবে। পরের পয়েন্ট, Scribbles with chalk, pencil or crayon. বলো। চক পেন্সিল ক্রেয়ন দিয়ে আঁকা কি করা? চক পেন্সিল দিয়ে স্ক্রিবেল করবে, তাই তো? জি স্ক্রিবলিং এর অনেকগুলো মেথড আছে। হিজিবিজি লেখা। হ্যাঁ বলো। হিজিবিজি লেখা মানে স্ক্রিবলিং মানে হিজিবিজি লেখা। স্ক্রিবলিং এর অনেক মেথড আছে, অনেকগুলো স্ট্রোক হয়, একটা লেফট টু রাইট স্ট্রোক, বাঁ দিক থেকে হাত ডান দিকে যাবে। মানে আমার আগে বাচ্চা পেন্সিল ক্রেয়ন ধরলো, এবার বাচ্চার হ্যান্ড মুভমেন্ট শুরু হলো, বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, বাদিক থেকে ডান দিক, এই মোশন। তারপরে এলো ওপর থেকে নিচ, এই পশ্চার গুলো রেডি হলো। তবেই তো আমার আই লিখতে গেলে, এম লিখতে গেলে, সি লিখতে গেলে এই হাতগুলো মুভ হবে, এই মুভমেন্টটা রেডি হবে। পরের পয়েন্ট, grapes chalk pencil or crayon for writing with thumb, index finger and middle finger. দেখো ক্রেয়ন পেন্সিল চক ধরবে হচ্ছে এই যে থাম, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গারে এরম ভাবে। এইখানে পেন্সিল ব্যালেন্স করলে চলবে না। দাঁড়াও পেনটা দিয়ে ধরে দেখাচ্ছি। এই যে পেন ধরলো, আমরা কি ধরেছি? পেন ধরি, দেখতে পাচ্ছ সবাই? জি জি এই আঙুলটার মধ্যে এই আঙুলটাতে এই পেনটাকে ব্যালেন্স করাই, এটা করলে চলবে না। তাতে এখানে কড়া পড়বে, রাইটিং স্পিড নষ্ট হবে, হাতে ব্যথা হবে, কষ্ট হবে। যখন আমরা হায়ার স্টাডি তে পরীক্ষা দিতে যাই তখন আমাদের হাতে কিন্তু প্রচন্ড কষ্ট হয়, কারণ আমাদের ভুল ফরমেশনে পেন্সিল ধরানো হয়েছে। অ্যাকচুয়ালি 3 জ চ্যাক, এই 3 আঙুলে ধরে লেখো, দেখবে হাতে ব্যথা হবে না, অনেক স্মুথলি হ্যান্ড মুভমেন্ট হবে, রাইটিং স্পিডও বাড়বে। সুতরাং এই 3 আঙুলে এরম ভাবে ধরতে হবে পেন্সিলটাকে। বোঝাতে পারছি? দেখতে পাচ্ছ সবাই? জি দিদি জি দেখা যাচ্ছে। দিদি আমি নিজে তো এভাবে ধরি, আমি তো এই আঙুলগুলো
ঢোকাই না, আমি দেখলাম যে আমি নিচে এভাবে ধরি। এটা যদি ফরমেশন রেডি হয়েছে তুমি লেখো বলে যে বাচ্চাকে লেখাবে না, হ্যাঁ এই আঙুল দুটো ভেতরে ঢোকাবে, তুমি এরকম ভাবে ধরবে। কেন কি আমরা যখন রাইটিং ডেভেলপ করেছি তখন কিন্তু এত গবেষণা ছিল না। বর্তমানে সমস্ত গবেষণার ফলে কোন পশ্চারে ধরলে রাইটিং স্পিড ভালো হয়, রাইটিং হেলদি রাইটিং হয়, তোমার এখন অভ্যেস হয়ে গেছে তুমি লিখতে পারছো, কিন্তু ছোটবেলায় তোমার এই অভ্যেসটার জন্য তোমার রাইটিং অনেক কিছু হ্যাম্পার করেছিল। কিন্তু আমার বাচ্চার যেন প্রথম থেকে এইটার জন্য কোনো কিছু হ্যাম্পার না হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যালো বলো। জি দিদি, জি। হ্যালো বলো। পয়েন্ট, হ্যালো, Traces with pencil or crayon along a 3 inch straight line. বলো। 3 ইঞ্চি লম্বা টান দিতে পারবে, আঁকতে পারবে। 3 ইঞ্চি লম্বা দাগ দিতে পারবে মানে ওপরের ডট থেকে নিচের ডটের ডিস্টেন্স 3 ইঞ্চি হবে, দাগ দেবে। আমি এই জায়গাটাকে মার্চ করে করি, আলাদা করে 3 ইঞ্চি দাগ না কাটিয়ে একেবারে 1 লেখা শেখাই। খাতার মধ্যে দুটো ডট দিতে বলি, ওপরের একটা ডট নিচে একটা ডট, একটা খোপের মধ্যে পেন্সিলটা রাখো, নিচে নামাও, হাতটা তুলে দাও, কি লিখলে 1, ওই 3 ইঞ্চি দাগ কাটা 1 এ ট্রান্সফার করে দিয়ে একেবারে দুটো স্কিল উঠে যায়। বুঝেছো? তোমরাও ঠিক এরকম করে করবে। পরের পয়েন্ট, কালার্স উইথিন লাইনস। বলো। লাইনের ভিতরে রং করা। কালার উইদিন লাইন কখন ডেভেলপ করবে? যখন আমার স্ক্রিবলিং এর সমস্ত পশ্চার রেডি হয়ে যাবে, লেফট টু রাইট মোশন, আপ টু ডাউন মোশন এবং লাস্ট সার্কেল মোশন, আর একটা হ্যাঁ ক্লকওয়াইজ সার্কেল, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল। এই মোশন গুলো রেডি হয়ে গেলে, এই মুভমেন্ট গুলো রেডি হয়ে গেলে তখন আমি বাচ্চাকে ট্রান্সফার করব কিসে? কালার উইদিন দ্য লাইন। একটা লাইন বর্ডার লাইন ড্র করে দেবো যার ভেতরে কালার করবে, বাচ্চার কালারটা যেন বাইরে না বেরিয়ে যায়। পরের পয়েন্ট, Copies with a pencil, a vertical, a horizontal or a diagonal line. এবার দেখো কালার করলো, স্ক্রিবলিং করলো, ততক্ষণে ওর সোজা আপ থেকে ডাউন, লেফট টু রাইট, ভার্টিক্যাল আর হরিজন্টাল লাইন কাটার অভ্যেস হয়ে গেল। এবার ওই স্ক্রিবলিংটা থেকে চ্যানেলাইজ করলাম, ভার্টিক্যাল লাইন দাগ টানবে, হরিজন্টালি লাইন দাগ টানবে, ওপর থেকে নিচে দাগ টানবে এবং বাঁদিক থেকে ডান দিকে দাগ টানতে পারবে, এই স্ট্রেট লাইনে দাগটা কাটতে পারবে। তার মানে কি হ্যান্ড ব্যালেন্স রেডি হচ্ছে, কোঅর্ডিনেশন রেডি হচ্ছে, সাথে সাথে অ্যাটেনশনও বাড়ছে। পরের পয়েন্ট, শুধু রাইটিং বাদ দিলে কি অ্যাটেনশন বাড়বে? শুধু বিট করলে? তাহলে আমার রাইটিংটাও দরকার, রিডিংটাও দরকার, বিটটাও দরকার, নিজের থালাটা মাজাটাও দরকার, তাহলে ওভারঅল অ্যাটেনশনটা ধরে রাখতে পারবে। পরের পয়েন্ট, Trace circle and semicircle. সার্কেল আর সেমি সার্কেল শেপটাকে কি করতে পারবে? ট্রেস করতে পারবে, তাই তো? জি। তুমি একটা সার্কেল লিখে দেবে বা সেমি সার্কেল লিখে দেবে, তার উপর দিয়ে বুলিয়ে ট্রেস করতে পারবে। এই কাজগুলো কারা কারা করাচ্ছো? দিদি ডট 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 দিয়ে ওটার উপর দিয়ে করে, ডট ডট করে দিলে ওটার উপর দিয়ে ডট জয়েনিং। জি। তারপর আর কারা কারা করাচ্ছো? আর কি করাচ্ছো? দিদি আমিও করাই মাঝে মাঝে। আচ্ছা, ভিডিও পাঠাও, কিভাবে করাচ্ছো? ভিডিও পাঠাও, বারবার পেন্সিল কোথায় ছাড়ছে? হ্যাঁ বলো। মানে আমি একটু উঠে গেছিলাম, শুনতে পাইনি কি বলছিলেন।
সার্কেল সেমি সার্কেলের এঁকে দেবে, তার উপর দিয়ে ট্রেস করতে পারবে বাচ্চা। বুঝলে? জি। পরের পয়েন্ট, trace a geometric shape, square, rectangle, triangle. এবার এলো জিওমেট্রিক শেপ গুলোকে ট্রেস করতে পারছে, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই সবগুলোকে বাচ্চা ট্রেস করতে পারবে। এর আগে একটা শেপ, এরপরে আস্তে আস্তে ডিফারেন্ট জিওমেট্রিক শেপ গুলোকে ট্রেস করতে শিখবে। পরের পয়েন্ট, Trace a 3-letter functional words. 3 লেটার ফাংশনাল ওয়ার্ড ট্রেস আমি যদিও করাই না, এটা একেবারে ফোনিক দিয়ে 3 লেটার ফাংশনাল ওয়ার্ডটা লিখতে শিখিয়ে দিই। এখানে আগে স্টেপটা বলেছে, আমি একটা স্টেপ দুটো স্টেপ জাম্প করি, যেহেতু ধরো আমি যদি একদম ছোট বাচ্চা পাই 2 বছর 2.5 বছর, তাহলে এই স্টেপ গুলো কিন্তু পরপর আমার পক্ষে মেনটেন করা সম্ভব, আমার কেন সবার পক্ষে। কিন্তু আমি যদি বাচ্চাটাকে পাই 8 বছরে, তখন যদি ট্রেসিংটা ডেভেলপ করতে যাই, তাহলে আমার নাম্বার কনসেপ্ট, লেটার কনসেপ্ট এগুলো করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। বাচ্চার একই ডিলে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, আর এই স্টেপ ফলো করে যখনই করতে যাবে তখনই কিন্তু সেইটা বাচ্চার কি হবে, অনেকটা দেরি হয়ে যাবে লেটার নাম্বার গুলো শিখতে। সুতরাং এই স্টেপের মধ্যে রেখেই আমি লেটার নাম্বার একসাথে মার্চ করে দেবো। কি করব, আমি ট্রেসিং এই যাব না, ট্রেসিং এর কনসেপ্টটা থ্রু ভার্বাল প্রম্পটিং দেব। দেখবে যারা করিয়েছো, আমি সবসময় বা আমার ভিডিও গুলো ফলো করো, দেখো আমি সবসময় বলি পেন্সিল রাখো, নিচে নামাও, কি লিখলে 1, মানে ট্রেসিং এর যে সিস্টেম, ডট দিলাম, একটা লাইন দিলাম, সেই লাইনের উপরে পেন্সিল রেখে হাত বোলালো, সেইটা কি আমি কি করি ভার্বাল প্রম্পটিং দিয়ে বলি পেন্সিল রাখো, এবার হাতটা টেনে দিই ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে, এটাকে নিচে নামানো বলে, তার মানে নিচে নামাও। নামানো হয়ে গেল, একটা স্ট্রেট লাইন হলো, সেই স্ট্রেট লাইনটা কি না 1 লিখে ফেললাম। তাহলে আমি কিন্তু সবগুলোকে মডিফাই করে একটা জায়গায়, যাতে আমার বাচ্চার লার্নিং এ টাইমটা হ্যাম্পার না করে। মেন হচ্ছে আমি আমার বাচ্চাকে পড়াবো, তাকে পড়াতে পড়াতে যদি অনেক বছর টাইম চলে যায়, তাহলে তার ডিলেটটা তো বাড়তেই থাকলো, কমলো না তো। সুতরাং এমন কিছু মডিফিকেশন আমার আনতে হবে যেখানে আমার ডিলেটটা কমিয়ে আনা সম্ভব হবে। তো এমডিপিএস এর মধ্যে রেখেই কিন্তু এই জায়গাগুলোকে ভালো করে ভাবনা চিন্তা করে, এই জায়গাটা ভালো করে ভাবনা চিন্তা করতে গেলে তোমরা ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টটাকে তোমাদের করতে হবে। এই জন্যই আমি দুটো পার্টে রেখেছিলাম, এফএসিপি মানে পার্ট 1 পার্ট 2 হিসেবে। ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টটা হচ্ছে বয়স ভিত্তিক, আমার এই বয়সে এটা দরকার, এই বয়সের মধ্যেই তুলতে হবে। তাহলে কি করে তুলবো এই বয়সের মধ্যে, বাচ্চা তো অনেকটা পিছিয়ে আছে, আগের কাজগুলো করাতে হবে। বাচ্চা 8 বছর আমি পেয়েছি, তার মানে 5 বছর 6 বছর 7 বছর, মানে 2 বছর থেকে 8 বছরের মধ্যে যে ডেফিসিট গুলো আছে সেগুলো পূরণ করতে হবে। 8 বছরের যে স্কিলটা রয়েছে সেইটাকেও আমায় তুলতে হবে, তাহলে দুটোকে একসাথে মার্চ করতে হবে। এই কনসেপ্টটা মানে এই ভিশনটা তৈরি হবে তখনই পার্ট 2 পরে। ওই জন্যই কিন্তু এই প্রোগ্রামটা রাখা হয়েছিল, যে দুটো পার্টে ট্রেনিংটা করালে মানে যারা করবেন তাদের সবারই ভিশনের দিক থেকে চেঞ্জ হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। বলো। Number 10, copies his name. বলো। ওর নাম কপি করে লিখতে পারবে। খুব সুন্দর চলে এলো, নাম কপি করে লিখতে শিখে গেল। তার আগে আমার লেটার ফরমেশন রেডি হয়ে গেল, এবার নামটা উপরে দিয়ে দিলাম, সেই নামটা কপি করে লিখলো, সাথে সাথে বাচ্চাকে ব্লেন্ডিং করিয়ে দিলাম। আমি যদি বাচ্চা 2 বছর বয়সে পাই, তাহলে বাচ্চা ব্লেন্ডিং করতে করতে নামের স্পেলিং লিখবে। আমি যদি বাচ্চাকে পাই 15 বছরে, তখন কপি করিয়ে মুখস্থ করিয়ে ছাড়া ব্লেন্ডিং তুলিয়ে মুখস্থ করাতে অনেক সময় লাগে। সুতরাং তখন কপি বেস্ট মেথড হয়ে দাঁড়াবে। হ্যাঁ বলো। ব্লেন্ডিং মানে তো বুঝলাম না।
ব্লেন্ডিং বয়ের সঙ্গে আ যোগ হলে ব্যা হয়, তার সঙ্গে ট যোগ হলে ব্যাট হয়। বাট ব্যাট। ম আর ই মই মই। ব তার সঙ্গে ল বল বল হয়। আমি যদি ব্লেন্ড না শেখাই তাহলে বাচ্চা বলবে বয় উচ্চারণ করবে বল, লয় উচ্চারণ করবে ল বল। কিন্তু লয়ের উচ্চারণ যে হয়, এইটা বয়ের সঙ্গে মিশলে বল হয়। দিস ইজ কল্ড ব্লেন্ডিং। একটা লেটারের সঙ্গে আরেকটা লেটারকে গুলে দিলে পরে যে নতুন শব্দ তৈরি হয় সেটাকেই বলে ব্লেন্ডিং গোলা। দুটো শব্দ একটার সঙ্গে আরেকটাকে ব্লেন্ড করা। এবার বুঝলে? যেমন ধরো আমার নাম চৈতালি, চ সি, চৈ এইচ আই চৈ, তা ট আ টা লি লা ই লি। এইটা সি এইচ এ আই চৈ, টি এ এল আই তালি। এটা হচ্ছে, এটা যখনই আমি মুখস্থ করাচ্ছি বাচ্চাকে তখন হচ্ছে রোট মেমোরিতে মুখস্থ করালাম। সি এইচ এ আই চৈ টি এল আই তালি, এটা হচ্ছে রোট মেমোরিতে মুখস্থ করালাম। রোটে তুলে দিলাম, অটিস্টিক বাচ্চা মুখস্থ করবে। রোটে কটা শব্দ স্টোর হবে? চ সি এইচ চ, চৈ এ আই আই চৈ, তা টা আ টা এল আই লি চৈতালি। এই চৈতালিটাকে চৈ তালি, চয়ন, চামেলি, এই ডিফারেন্ট বানানগুলো বলতে গিয়ে চা সি এইচ আ চামেলি না হলে এই চামেলিও সি এইচ এ আই হয়ে যাবে বাচ্চার, চৈতালিটাও সি এইচ এ আই হয়ে যাবে, চয়নেও সি এইচ এ আই হয়ে যাবে। রোট মেমোরিতে মুখস্থ করলে যে আউটপুটটা বেরোবে সেটা কিন্তু এরকম ভাবে বেরোবে। কারণ কোটি কোটি শব্দ বানান মুখস্থ করা আমাদের কারো পক্ষে সম্ভব না। এবং যত বড় হবে তত অনেক আনকমন ওয়ার্ড পড়তে হবে, আনকমন ওয়ার্ডকে ব্লেন্ড করে শব্দটাকে তৈরি করে বুঝে পড়তে হবে। এবার পাশে অনেক সময় আমরা থাকবো, অনেক সময় থাকবো না। এই সিস্টেমটা শিখিয়ে দিলে রিডিং পড়ার জনিত কোনো সমস্যা বাচ্চা ফিল করবে না। বাচ্চা রিডিং রেডিনেসটা ডেভেলপ। এটা তো দিদি যে কোনো নরমাল বাচ্চাদেরও তো পড়ানো হয় স্কুলে, যে টিএইচ এর মানে এই ধরনের ইয়েগুলো ওয়ার্ড মেকিং এর ক্ষেত্রে। এটাই সিস্টেম। নরমাল স্পেশালটা আমরা ডিগ্রি করে ভাগ করেছি। এবার কি হয়, আমার নরমাল বাচ্চাকেও শেখাতে গেলে যা লাগবে, যে মেথড লাগবে, আমার স্পেশাল বাচ্চাকেও শেখাতে গেলে টাস্ক অ্যানালিসিসের দুটো তিনটে স্টেপ হয়তো ব্রেক করতে হবে। আমার নরমাল বাচ্চাকে ট্রেসিং এর উপর হাত বুলিয়ে বাচ্চা শিখে যাবে কিভাবে লিখতে হয়, কিন্তু আমার স্পেশাল বাচ্চাকে ট্রেসিং কে বছরের পর বছর দিলে তারপরে গিয়ে তার মাথায় ঢুকবে। কেন? ট্রেসিং করার সময় আমি ভার্বাল প্রম্পটিং বলছি না, পেন্সিলটা ধর, এরম ভাবে চাপ, এই দিকে টান তবেই এটা নিচে হয়, এরম ভাবে কর তবেই হাতটা তোলা বলে, এটা ওয়ান হলো। এতটা ভেঙে আমার নরমাল বাচ্চাকে বোঝাতে হয় না, কিন্তু আমার স্পেশাল বাচ্চাকে এই একই সিস্টেম এরম ভেঙে বোঝাতে হয়। এইটুকুই শুধু তফাৎ। কারণ ওদের পারসেপশনটা থাকে না, রিকগনিশন থাকে না, এবং সব থেকে বড় কথা রিজনিং থাকে না। এই এরিয়াগুলোর জন্যই এরম ভাবে ভেঙে রিজনিং, রিকগনিশন, পারসেপশন এগুলো যদি আমি বাইরে থেকে তুলে রেডি করে ওকে দিয়ে দিতে পারি, ও আরাম করে নেবে। বড় এখানেই তো স্পেশাল এডুকেশন। কি করে বাইরে থেকে রিকগনিশন রেডি করব, কি করে বাইরে থেকে পারসেপশন রেডি করব, কি করে বাইরে থেকে রিজনিংটাকে রেডি করব, এটাই কিন্তু স্পেশাল এডুকেশন। না হলে ABCD তুমিও শিখিয়ে দিতে পারো, ক্লাস 9 এর একটা বাচ্চাও শিখিয়ে দিতে পারে, আমিও শিখিয়ে দিতে পারি, স্পেশাল এডুকেশনের দরকার হয় না। এই যে প্ল্যানিংটা বাইরে থেকে করতে হবে এই জায়গাগুলো, এইটাই হচ্ছে স্পেশাল এডুকেশন। বুঝতে পারলাম? পরের পয়েন্ট পড়ো। Write his name readable with initials or father's name with no example to look at. বলো।
তার নাম পড়া যায় সেভাবে লিখতে হবে অথবা বাবার নাম লিখতে হবে। নিজের নাম হলো, বাবার এবার নাম মার নাম আর বাবার নাম। তার মানে কি আমি বায়োডেটাতে আসছি বাচ্চার নিজের নাম, বাবার নাম, বাড়ির অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, আইডেন্টিফিকেশন। কি করাচ্ছি, কিসের জন্য? পড়াশোনার জন্য দরকার, রাস্তায় বেরোতে দরকার, একটা ফর্ম ফিল আপ করতে দরকার, কোথাও হারিয়ে গেলে এই পরিচয়পত্রটা দেখানো দরকার। সমস্ত কিন্তু কাজগুলোকে ইন্ডিপেন্ডেন্ট বাচ্চাকে করিয়ে তুলতে হবে পজিটিভলি, কারণ এই জায়গাটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। বাচ্চা যদি নন ভার্বাল হয় লিখে দিতে পারবে, বাচ্চা যদি ভার্বাল হয় বলতেও পারবে, লিখতেও পারবে। তাহলে বাচ্চার এনভায়রনমেন্টে ইন্ডিপেন্ডেন্ট চলতে কোনো অসুবিধা হবে না। অনেকে মনে করেন যে স্পেশাল এডুকেশন মানে পড়াশুনো বন্ধ, পড়াশুনো করার দরকার নেই, পড়াশুনো আগে কি, আগে তো বসুক, পরে তো স্পেশাল এডুকেশন। আজ যদি বাচ্চাটা কোথাও হারিয়ে যায়, সে যদি তার ফোন নাম্বারটা মনে করিয়ে দিতে পারা যায়, পারতাম আমি, বাচ্চাটা ফোন নাম্বার বলে দেবে, যেখানে যাবে সেখান থেকে বাবা মার সঙ্গে যোগাযোগ করবে। হতেই তো পারে কোনো বিপদ বা কোনো ইনফরমেশন কেউ চাইছে, সে তার বাবার মার নাম্বারটা বলে অন্তত পক্ষে সেই ইনফরমেশনটুকু দিতে পারবে। যদি আমি প্রথম থেকেই অক্ষর না চেনালাম, তাহলে কি 18 বছর বয়সে অক্ষর চিনিয়ে ফোন নাম্বার মুখস্থ করিয়ে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা পসিবল না? পসিবল না? আগে ভাবো, বলো, তোমরাই বলো। সাংঘাতিক কঠিন হবে, সাংঘাতিক কঠিন হবে, সাংঘাতিক আর বাকি, আর বাকিরা কি বলো? মানে মহাবিপদ দিদি, মহাবিপদ। হ্যাঁ, মহাবিপদ না। তাহলে একটা কথা প্রথম থেকেই শুনি, পড়াশুনো কি হবে, আগে তো বাচ্চা বসুক, এই ধারণা ভুল, তাই তো? বাচ্চাকে বসাতে আগে বাচ্চা কথাই বলে না, পড়াশোনা কথা বলতে পারে না, অথচ নিজের ফোন নাম্বার, বাবার নাম, অ্যাড্রেস লিখে দিল। ওর কার্যকারী কমিউনিকেশনটাও করে ফেললো। সুতরাং আমি এটা বলি, মানে কথা বলতে পারুক, বসুক না বসুক, সব প্যারালালি শেখাতে হবে, কিন্তু এডুকেশনটাকে নিয়ে শেখাতে হবে, না হলেই মুশকিল। দেখো প্রত্যেকটা স্টেপে আটকাবে যদি রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স না হয়, প্রত্যেকটা স্টেপে আটকাবে। পড়ো কি, এটা চেকলিস্ট করলেই বুঝতে পারবে। বলো পরের পয়েন্ট। Copy a printed sentence readably. বলো। প্রিন্টেড লেখা কপি করতে পারবে? প্রিন্টেড লেখা, বইয়ের লেখা লিখতে পারবে বা পড়তে পারবে? চিনতে পারবে না, পড়তে পারবে। পড়তে পারবে, দেখতে পারবে, লিখতে পারবে, সবটাই। প্রিন্টেড রাইটিং বুঝতে পারবে। না বুঝলে ধরো ও একটা জায়গায় যাচ্ছে, সেখানে লেখা আছে টয়লেট, তো টয়লেটে যাবে, এবার টয়লেট খুঁজছে, টয়লেটটা লেখা যদি না পড়তে পারে তাহলে তো টয়লেটে ঢুকতে পারবে না, টয়লেট পেলেও টয়লেটে যেতে পারবে না। এবার আমার পড়াশুনোটা, রিডিং পড়াতে হবে, ব্লেন্ডিং তুলতে হবে ছোটবেলা থেকে, লেটার কনসেপ্ট তৈরি করতে হবে, ওয়ার্ড কনসেপ্ট তৈরি করতে হবে। এত পড়াশোনা করে কি করবে, ও কি চাকরি বাকরি করবে? এই কথাগুলো অনেকেই শুনবে, অনেকের মনের মধ্যে আসবে। শুধু চাকরি বাকরি করার জন্য পড়াশুনো নয়, নিজের দৈনন্দিন জীবনে প্রতি পদে পদে এই অক্ষর জ্ঞান, শব্দ জ্ঞান, ভাষা জ্ঞানের প্রয়োজন। বুঝতে পারলাম?
একটা মেসেজ এলো, মেসেজটা ইম্পর্টেন্ট, আমার মা বাইরে আছে, আমার মা জিজ্ঞেস করলো খেয়েছিস, হোয়াটসঅ্যাপে ছবি উঠলো খেয়েছিস, আমি যদি পড়তে না পারি আমি বুঝতেই পারলাম না আমার মা আমাকে কি মেসেজ পাঠিয়েছে। মা অ্যাংজাইটির মধ্যে থাকবেন, বাইরে গিয়ে বাচ্চা রেসপন্স করতে পারলো না, ওকে শেখানোই হলো না। বাচ্চা যদি লিখে দেয় হ্যাঁ খেয়েছি, বা শুধু যদি বলে হ্যাঁ, বা শুধু যদি বলে ইয়েস, শুধু যদি ওয়াইটা টিপতে পারে, ওয়াই লিখে দেয় ইয়েস, এন ফর নো লিখতে পারে, তাহলে ইনফরমেশনটা মার কাছে পৌঁছলো, হ্যাঁ বাচ্চাটা খেয়েছে। আমার মার মধ্যে অ্যাংজাইটিটা দূর হলো। এরম ভাবে ভাবো, এর জন্যই কিন্তু লেটার রিকগনিশন দরকার, ওয়ার্ড রিকগনিশন দরকার। বুঝতে পারলাম? লিখতে শেখা দরকার। লিখতে যদি না পারি অন্তত পক্ষে টাইপিং করে ওই লেভেলে আমাকে তুলতে হবে। আমার বাচ্চা লিখতে পারছে না, সেরিব্রাল পলসি রয়েছে, হাত ইনঅ্যাক্টিভ, হাতে কাজ হচ্ছে না, তাকে আমি নিজে কাজ করিয়েছি, পায়ের বুড়ো আঙুল অ্যাক্টিভ, পা দিয়ে কম্পিউটার অপারেট করতে পারে। অনেক বাচ্চা আছে আইসিপি তে গেলে দেখতে পাবে সেরিব্রাল পলসি বাচ্চা, তার মাথার এখানে এখানে ডিভাইস বাঁধা আছে, কম্পিউটার দিয়ে কমিউনিকেট করে, মাথার শুধু অ্যাক্টিভ, মাথাটা নাড়াতে পারে, নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন ও লিখে লিখে পাঠায়। তাহলে কি ও কি চাইছে না চাইছে, ও কি করবে, সবটাই আমরা বুঝতে পারবো। আমাকে ওই লেভেলে বাচ্চাকে তুলে দিতে হবে। চাকরি করে খাওয়ানোর কথা কেউ, আর যদি আমি চাকরি বাকরি কিছু না পেতাম, আমি তো চাকরি করে খাওয়াতে পারতাম না আমার মা বাবাকে। পেয়েছি ভাগ্যের জোরে, অনেকেই তো আছে পায় না, বিশাল পড়াশুনো করার পরেও চাকরি পায় না। পড়াশোনাটা কিন্তু চাকরির জন্য নয়। পেলেও অনেকে কন্টিনিউ করতে পারে না, বিশেষ করে মেয়েরা। পেলেও অনেকে কন্টিনিউ করতে পারে না বিভিন্ন অসুবিধার জন্য, এটাও একদম ঠিক কথা। এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেল হয়তো চাকরি বজায় রাখতে পারলই না। সুতরাং পড়াশোনাটা কিন্তু চাকরি করে খাওয়ানোর জন্য নয়। পড়াশোনাটা পিএইচডি এমফিল করে বিরাট জায়গায় প্রফেসরি করার জন্য নয়। পড়াশোনাটা দৈনন্দিন কাজে ব্যবহার করবার জন্য। যিনি চাকরি করেন তিনিও দৈনন্দিন কাজেই পড়াশোনাটা ব্যবহার করেন। বলো। Write address and phone numbers readably. বলো। ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে পারবে। শুধু লিখতে পারবে নয়, ওই জন্যই বললাম ভালো করে বলো। রিডেবলি কথাটা কি? রিডেবলি এমন ভাবে লিখতে পারবে যেটা সবাই পড়তে পারবে। আমার বাচ্চা লিখলো এমন ভাবে আমরা কেউ বুঝতে পারলাম না, একমাত্র যিনি ওর সঙ্গে কাজ করেন তিনি বুঝতে পারলেন ও এইটা কি লেটার লিখেছে। বুঝতে পারলাম? এই যে আমি যখন পড়াই ভিডিওগুলোতে দেখবে বারবার ডট দিয়ে রাখি, লাইনের মধ্যে লিখতে বলি, একটা ওয়ার্ড লেখার পরে একটু গ্যাপ দিতে বলি, আবার আরেকটা ওয়ার্ড লিখতে বলি। প্রত্যেকটা আমি কার্সিভ রাইটিং কোনো বাচ্চাকে ইউজ করাই না। কার্সিভ যদি ইন্ট্রোডিউস করাই, যে বাচ্চা কার্সিভ ধরে নেয় তো তাই সে ধরে নেয়। যে কোনো বাচ্চাকে যদি আমি কার্সিভ ইন্ট্রোডিউস করাই তাহলেই কিন্তু রিডেবল রাইটিংটা নষ্ট হয়ে যাবে। রাইটিংটা হয়তো হবে, ওয়ার্ড হয়তো লিখছে, রিডেবল রাইটিংটা হবে না। তুমি আমি হয়তো বুঝতেই পারলাম না। অনেক সময় দেখবে ছোট বাচ্চাদের পরীক্ষার খাতায় লিখে এসছে অথচ নাম্বার পেল না। রাইটিং এর জন্য এই জায়গাটা হয়। নাম্বারটা বড় কথা নয়, যিনি পড়লেন তিনি পড়তে পারলেন না তাই উনি কম নাম্বার দিলেন, তার মানে কি বাচ্চার রাইটিংটা সুন্দর করতে হবে, কারণ পরীক্ষার নাম্বারটা পাওয়ার জন্য নয়। যাতে ও যা লেখে আশেপাশের মানুষরা সেটা যাতে পড়ে বুঝতে পারে, এর জন্যই ওকে নাম্বারটা দেওয়া। যে তুমি কম নাম্বার পেয়েছো তার মানে রাইটিংটা আর একটু ভালো প্র্যাকটিস করতে হবে।
এই নাম্বার কম দিয়ে প্র্যাকটিস করানোটা শেখানোর জন্য, বোঝানোর জন্য কিন্তু নাম্বারটা কম দেওয়া হয়। বোঝাতে পারলাম? অনেক পেরেন্টের ক্ষোভ থাকে যে এত লিখে এলো, আন্টি বুঝতে পারতো, আমিও তো বুঝতে পারছি, কিন্তু কম নাম্বার দিয়ে দিল, সার্কেল করে দিল। তার মানে কি এখনো সময় আছে, এখনো এই জায়গাটা ডেভেলপ করা যায়, কিন্তু পরবর্তীকালে আর সময় থাকবে না, এই জায়গা ডেভেলপ করার সুযোগ থাকবে না। তাই এখন কম নাম্বার পেয়ে খুব করে লাভ নেই, বরং এই জায়গাটা প্র্যাকটিস করলে বাচ্চা অনেক দূরে এগোতে পারবে। এইটুকু বোঝানোর জন্য নাম্বারটা কম দেওয়া হয়। পরের পয়েন্ট বলো। Copy a paragraph readably with punctuation on বলো। a sheet of line paper, writing on the lines. বলো। লাইনের ভিতরে রেখে প্যারাগ্রাফ লেখা দাড়ি কমা সহ। লাইনের মধ্যে লিখবে, প্যারাগ্রাফটা লিখবে কিভাবে? দাড়ি কমা সেমিকলন সমস্ত পাংচুয়েশন সহ লিখতে পারবে। অনেক অনেক উদাহরণ আছে, আমরা ছোটবেলায় পড়েছি, তোমরা এখনো জানো যে দাড়ি কমা পাংচুয়েশন না দিলে শব্দের মানে কিভাবে পরিবর্তন হয়ে যায়। আমি যে শব্দটা লিখছি বা যে বাক্যটা লিখছি, সেই বাক্যটা পুরোপুরি যদি সুন্দর করে বোধগম্য হতে হয়, মানে বোধগম্য মতো হতে হয়, তাহলে আমাকে দাড়ি কমা সেমিকলন মেনটেন করতে হবে। আমার বাচ্চাকেও দাড়ি কমা সেমিকলন শেখাতে হবে। বুঝতে পারলাম? দাড়ি দিয়ে কি হবে? কমা ইউজ করব কোনো দরকার নেই, সেমিকলন তো আরো দরকার নেই। এই ধারণা, বস্তা পচা ধ্যান ধারণা ফেলে দিতে হবে। বুঝতে পারলাম? জি দিদি। কেন গলার সুরটা তোমাদের এত নেমে গেল কেন? না দিদি, আমাদের বাচ্চারা দাড়ি কমা সেমিকলন দিয়ে লিখতে পারে, তার বহু ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে। শিবমের, তোমরা তো শিবমকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখছি, দেখো দেখছি। শিবমের ক্লাস নিয়েছি, তোমরা তো শিবমকে দেখেছো। শিবম তো কাউ প্যারাগ্রাফ মনে হয় লিখছিল। শিবমের রিডেবল রাইটিং ছিল না, খুব সুন্দর রাইটিং এর এক্সাম্পল দেখো। এই ক্লাস নিতে নিতে তোমাদের ক্লাসটা এলে তোমরা এই এক্সাম্পল গুলো লাইভ চোখে দেখতে পারো। শিবমের মনে করে দেখো, শিবমের রাইটিংটা কি অবস্থায় ছিল। খুব লাইট রাইটিং, আমি ওকে পেন্সিল চেঞ্জ করে দিয়েছি, না 8B পেন্সিল দিয়েছি, তাতে ওর রাইটিংটা রিডেবল হয়েছে, না হলে ওর রাইটিং পড়া যেত না, এখন রিডেবল রাইটিং হয়েছে। এবং সেন্টেন্স যখন লিখছে প্রত্যেকটা কিন্তু ও মানে ফুল স্টপ আর কমা মেনটেন করে লিখছে। cow has 4 legs, কি 2 eyes, কমা দিয়ে দিয়ে 2 years। খেয়াল করেছো কিনা জানি না, এত স্পেসিফিক মনে হয় এখন মনে থাকবে না, অনেক দিনের ঘটনা। তো ও কিন্তু এই কমা দাড়ি মেনটেন করে লিখছে। ও কিন্তু মোটামুটি ওর ডায়াগনোস হয়েছে সিভিয়ার অটিজম। বলো, তখন ডায়াগনোস হয়েছিল, তখন সিভিয়ার অটিজম। স্পেশাল এডুকেশন পাওয়ার পরে আস্তে আস্তে লেভেলটা উঠেছে। হ্যাঁ বলো। Write functional words readably. ফাংশনাল 10 ওয়ার্ড লিখতে পারবে, এবং যেটা রিডেবল হবে, মানে ও লিখে দিয়ে চলে গেল, আমিও যাতে পড়ে বুঝতে পারি। পরের পয়েন্ট। জি দিদি, ডিকটেটেড। হ্যাঁ বলো। ডিক্টেটেড ওয়ার্ডস ছিল, এটা ছিল ডিক্টেটেড ওয়ার্ড পড়তে লিখতে পারে। হ্যাঁ, তুমি যেটা ডিকটেশন দেবে, এই দেখো ব্লেন্ডিং না উঠলে ডিকটেশন দিলে বুঝতে পারবে না। ধরো তুমি
ডিকটেশন দিলে ইউনাইটেড, এবার বাচ্চা ইউনাইটেড কিভাবে লিখবে? স্টার্টিং ওয়ার্ড কি, তারপরে কি ব্লেন্ড হবে? এই শুনে লিখতে পারবে না যদি তুমি ব্লেন্ডিং না তুলে দাও। বুঝতে পারছো? রিডিং রেডিনেসটা, রিডিংটা কিন্তু আগে করানো হয়েছে, রাইটিংটা কিন্তু পরে আসছে। রিডিং এ যদি আগে কোথাও প্রবলেম হয়, রাইটিং এ কিন্তু এই জায়গা হ্যাম্পার করবে। পরের পয়েন্ট, Write a short sentence readably when dictated. write a short sentence readable, তারপর when dictated. শর্ট সেন্টেন্স লিখতে পারবে যখন আমি ডিকটেশন দেব। তার মানে কি, ওয়ার্ড ডিকটেশন নিতে পারবে, এবার সেন্টেন্স ডিকটেশনও নিতে পারবে। তার মানে একটা ওয়ার্ড ডিকটেশন দেওয়ার পরে একটা সেন্টেন্স ডিকটেশন দিতে যে টাইমটা লাগে, সেই টাইমটা পুরোটাই কিন্তু অ্যাটেনশন দিতে হবে। যেমন ধরো বল, কল, খল, এগুলো অ্যাটেনশন কম লাগছে। বল বললেই বাচ্চা বল লিখছে, কল কল লিখছে। এবার যখন তুমি বাচ্চাকে ডিকটেশন দিচ্ছ, আমি বল নিয়ে খেলি, আমি লিখবে, বলটাও মনে রাখবে, নিয়ে মনে রাখবে, খেলি মনে রাখবে, এতটা একসাথে মনে রাখতে হবে, এতটা কনসেন্ট্রেট করতে হবে, এতটা লিখতে হবে ফুল কনসেন্ট্রেশন দিয়ে। বুঝতে পারছো? এই জন্যই এই জায়গা। পরের পয়েন্ট, Write answers readably to question after reading a paragraph. বলো প্যারাগ্রাফ বলো। পড়ে প্রশ্নের উত্তর দিতে পারবে। কোনো একটা কম্প্রিহেনশনের জায়গা, কোনো একটা আননোন প্যারাগ্রাফ পুরোটা পড়বে, সেখান থেকে কোশ্চেন আনসার করলে কোশ্চেনের উত্তর লিখতে পারবে। কোশ্চেনের উত্তর বাচ্চা বুঝতে পারলো, বলতে পারলো, কিন্তু লিখতে পারলো না। আমি সামনে যখন থাকলাম, আমি শুনে নিলাম হ্যাঁ বাচ্চা কোশ্চেনের উত্তর দিতে পারে, কিন্তু ধরো দূরের কোনো বাচ্চাকে আমি যদি অ্যাসেস করতে যাই, আমি রাইটিং মেটেরিয়াল পাঠাবো, ওকে কিন্তু তার আনসার রাইটিং এ দিতে হবে। এই কমিউনিকেশন দূরের জন্য রাইটিং কমিউনিকেশন কিন্তু আমাকে বাচ্চাকে ডেভেলপ করে দিতে হবে, না হলে কিন্তু বাচ্চার প্রবলেম হবে। ধরো আজকে আমরা আছি, কাল যদি আমরা না থাকি, বাচ্চার একটা ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে ঘরে, এবার পাওয়ার আসছে না, তো ও তো অফিসে একটা চিঠি লিখবে যে আমার এখানে পাওয়ার আসছে না। এবার এই রাইটিং মেটেরিয়ালটাও মেল করে দিক বা লিখে দিক বা চিঠি দিক, যাই হোক দিক। এবার আমাদের যেমন সিএসসি, তোমাদের ওখানে পাওয়ার সাপ্লাই অফিস, ইলেকট্রিসিটি বোর্ড থেকে ওই চিঠিটা পড়বে, পড়ে তারপরে তো রেমিডিয়াল ব্যবস্থা নেবে ওরা। এইটা করতেও তো বাচ্চাকে একটা চিঠি লিখতে হবে। বুঝতে পারলে? বা ধরো কলে জল আসছে না, বাচ্চাকে একটা চিঠি লিখে জানাতে হবে যে আমার কলে জল আসছে না। এই চিঠি লেখার এবিলিটিটা তৈরি করতে হবে, না হলে তো বাচ্চার কলে জল আসছে না, বাচ্চা বুঝবেই না জল আসছে না, কি করে জানাবে, কিভাবে লিখতে হবে, লিখতেই তো জানলো না। শুধু লিখতে জানলে হতে হবে না, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে। তোমরা যারা গ্রুপে আছো গ্রুপে পাবে, যারা গ্রুপে নেই তারা ফেসবুকে পাবে, দেখবে রায়ান দাস তো মনে হয়, রায়ানের একটা আমি ওকে চিঠি লেখা শেখাচ্ছি। কি চিঠি না, ব্যাংকে চিঠি লিখতে হবে যে ও ওর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানতে চায়। ওর জন্য ওকে একটা চিঠি লিখতে হবে, কারণ এই ব্যাংকিং এর কাজ 24 বছর বয়স ছেলে, এই ব্যাংকিং এর কাজ ওকে করতে হবে। এবং ব্যাংকে যে চিঠি লিখতে হয়, চিঠি লিখে ও জমা করতে হয়, এই সিস্টেমটা পুরো ওকে নিয়ে গিয়ে এনভায়রনমেন্টে ফেলে কাজ করানো চলছে, যাতে এই জায়গাগুলো ও ডেভেলপ করতে পারে। বুঝতে পারছো? এরকম ভাবে
বাচ্চাকে নিয়ে গিয়ে চিঠি লিখিয়ে কোথায় জমা করতে হয়, কিভাবে জমা করতে হয়, তার মানে ফলে ব্যাংক কি বলবে, তার ফলে কি কি কাজ করতে হবে, এগুলো ধরে ধরে কিন্তু শেখাতে হবে 18 বছর হয়ে গেলেই। কারণ এগুলো যদি আমি শিখিয়ে উঠতে না পারি, তাহলে আমরা না থাকলে বাচ্চা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লিভিং আসবে না। সুতরাং আজ থেকে চেষ্টা না করলে 24 বছর বয়সে গিয়ে চেষ্টা করে কোনো লাভ হবে না। কারণ তোমাদের প্রত্যেকের ছোট ছোট বাচ্চা, তেতে পুরে মানে আদা জল খেয়ে লাগো, ইন্ডিপেন্ডেন্ট করতেই হবে। কারণ দিদি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। এখন বলবো না পরে বলবো? শেষ করে নিয়ে বলো। শেষ করে নেবেন? আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, 12 বছর তো ওই জন্য মাথাটা একটু খারাপ হচ্ছে, চিন্তা নেই। 12 বছর তো, এখনো 12 বছর বাকি আছে, উঠে যাবে এই লেভেল। এই দেখো, যদি আগে বাচ্চা স্পেশাল এডুকেশন পায়, প্রপার স্পেশাল এডুকেশন পায়, তাহলে কিন্তু 12 বছর বয়সে এই জায়গাটা ভাবনা চিন্তা হয় না। বুঝতে পারলাম? পরের পয়েন্ট, ওই জন্য মাথা থেকে বার করে নাও, আগে বসুক, আগে কথা বলুক, পরে গিয়ে লেখাপড়া শেখাবো। এই ধারণাগুলো মাথা থেকে বার করে একেবারে পদ্মার জলে ভাসিয়ে দিয়ে আসো। বলো। Writes a paragraph of 5 lines readably on a given topic. বলো। একটা টপিকের উপরে 5 লাইনের প্যারাগ্রাফ লিখতে পারবে। এবার ভাবো, সেন্টেন্স লেখা শেখানোর পরে যে কোনো টপিকের উপরে 5 লাইন লিখতে পারবে এরকম দিতে হবে। যে কোনো টপিক, একটা চামচ হলেও লিখতে হবে, লেখ চামচ সম্পর্কে 5টা শব্দ। জুতো পরছে, লেখ জুতো সম্পর্কে 5টা শব্দ। চিরুনি হাত দিয়েছে, লেখ চিরুনি সম্পর্কে 5টা শব্দ। এই যে বলার অভ্যেস, লেখার অভ্যেস, বাচ্চার নলেজ বেরোবে, কিভাবে শব্দ তৈরি করতে হয়, কিভাবে শব্দকে বাড়াতে হয়, কিভাবে প্রকাশ করতে হয়, এই সবগুলো আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ হবে। পরের পয়েন্ট পড়ো। Writes personal letters for mailing using legible handwriting in an informal letter style. সমস্ত চিঠিপত্র লিখতে পারবে, সব মেল করতে শেখাতে হবে, চিঠি লিখতে শেখাতে হবে। আমার বাচ্চা সেন্টেন্স লিখতে জানে, এবার মেল কি করে করতে হয় সেই ফরমেশনে ফেলে দিলে সেন্টেন্স লিখতে ততদিনে শিখে গেছে। ছোট্ট একটা সেন্টেন্স হলেও আমার বাচ্চা সেন্টেন্স লিখে মেল করতে পারবে, তার অসুবিধাটা জানাতে পারবে। চিঠি লিখে, ইনফর্মাল চিঠি লিখে, ফর্মাল চিঠি লিখে, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হবে, রাইটিং মেটেরিয়াল দিয়ে ও ইউজ করে ও কিন্তু ওর সমস্ত প্রয়োজনগুলো, নিড গুলোকে এক্সপ্রেস করতে পারবে। বলো, সেই এক্সপ্রেশনটা, নিড গুলো এক্সপ্রেস তোমার একার কাছেও করতে পারে, তোমার আয়ত্তের বাইরে যাদের আছে তাদেরও করতে পারবে, এবং নিজের আশেপাশে সবার কাছে করতে পারবে। এই লেভেলে বাচ্চাকে তুলতে হবে। যে কোনো বাচ্চা, বলো। যেমন যেমন এখন তো দিদি মেসেজ লিখেও মানে খোঁজ খবর নিয়ে কিংবা পার্সোনাল ইয়েগুলো মেনটেন করা হয়। এটা মানে ওইটা কিভাবে আসবে? যেমন মেসেজ লিখে কারোর সাথে যোগাযোগ করা, মেসেজ লিখে কারোর সাথে যোগাযোগ করবে, ও যেভাবে লেখে সেইটাকে এই মেসেজে ট্রান্সফার করে দাও, ফোন দিয়ে দাও। হোয়াটসঅ্যাপ, ওর সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ লিংক আছে, ও কি বলতে চাইছে ওই লেখাটা লিখুক, ওই শব্দটা খুলে লিখুক, লিখে কিভাবে সেন্ড করতে হয় শেখাও, শিখিয়ে দাও। কালকে একটা খুব সুন্দর মেসেজ পেয়েছি, আমারই এক ছাত্র, দাঁড়াও তোমাদের পাঠাবো। চৈতালি আন্টি, তুমি আমায় ভালোবাসো তো? আমি লিখেছি হ্যাঁ, কেন? তখন বলছে ফোন, মানে ফোন করনি। এবার ফোন করনি
বার্তাটা লিখতে গিয়ে হয়তো মা ফোনটা নিয়ে নিতে পারে, কোনো কারণে ফোনটা হয়তো লুকিয়ে ফেলতে পারে, কিছু একটা হতে পারে, শুধু এলো শব্দটা ফোন। মানে তুমি আমায় অনেকদিন ফোন করনি, ফুল সেন্টেন্সটা আমি বুঝে নিয়েছি হয়তো, এটা তুমিও হয়তো বুঝে নিতে পারবে, কিন্তু এই যে ইনফরমেশনটুকু দিল, এটা কিন্তু কেটে কেটে লিখেছে। আগে ফার্স্ট লাইন লিখেছে চৈতালি, তারপরে লিখেছে আন্টি, তারপরে লিখেছে তুমি, তারপরে লিখেছে আমায় ভালোবাসো, তারপরে লিখেছে তো, তারপরে লিখেছে ফোন। এই যে একটা ওয়ার্ড করে 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 পাঠাচ্ছে, ওর ফুল সেন্টেন্স লিখতে পারলো না কোনো কারণে, সেই জায়গাটা আমার দরকার নেই, কিন্তু আমার কাছে ইনফরমেশনটা তো পৌঁছলো। বুঝতে পারছো কেন বাচ্চাকে শেখাতে হবে, কেন বাচ্চাকে এই জায়গাটা ডেভেলপ করাতে হবে? এই কারণে করাতে হবে। ধরো কোথাও বেরিয়েছো, খাবার কিছু নেই, বাচ্চা খাবার কিছু নেই, বাচ্চা লিখে দিল খিদে পেয়েছে, বা শুধু লিখে দিল খিদে, তুমি একটা খাবার কিনে নিয়ে এলে, এই ইনফরমেশনটা পেলে বলেই তো খাবারটা কিনতে পারলে। এটুকুও তো দরকার আমার। বোঝাতে পারলাম? পরের পয়েন্ট, fills writes an application form readably. অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বলো। পারো বা লিখতে পারো। তার পেছনে একটা কি আছে? রিডেবলি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হলো না, চৈতালি নামটা লিখতে গিয়ে সি কাটা এইচ কাটা এ এরম ভাবে রিডেবল হলো ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা? না। আমার বাচ্চা লিখবে নিজের নামটা, একবারে লিখবে, কোথাও কাটাকুটি থাকবে না, যেটা লোকে পড়তে পারবে। বাড়ির অ্যাড্রেস লিখবে, ফোন নাম্বার লিখবে, বাবার নাম লিখবে, মার নাম লিখবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। কিন্তু ওখানে কোনো কাটাকাটি থাকবে না, কোনো বোঝাবুঝি থাকবে না, কোনো ভুল ফরমেশন থাকবে না, লেটার ফরমেশন সুন্দর গোটা গোটা অক্ষরে লিখতে পারবে। এই লেভেলের রাইটিংটাকে তুলে নিয়ে যেতে হবে। পরের পয়েন্ট, রাইটিং সময় সব সময় মাথায় রাখতে হবে। ওই জন্য আমি সব সময় বলি, যে কোনো খাতায় লেখানো বন্ধ করো। আজ সাদা খাতা পেয়েছি, কাল রুল টানা খাতা পেয়েছি, পরশু স্কুলের বইয়ের ফাঁকা জায়গা আছে, এই জিনিসটা টোটালি বন্ধ করো। 4 লাইনের ইংলিশ কপি, বা ছোট বাচ্চা প্রথম রাইটিং যারা শিখছে তাদের বিগ স্কোয়ার ম্যাথস কপি, আর 2 লাইন বা 4 লাইনের বেঙ্গলি কপি, এতে রাইটিংটা লেখাও, মানে রাইটিংটা শুরু করো। যে কোনো খাতায় যেখানে খুশি লেখানো বন্ধ করো, তাহলে লেটার ফরমেশনটা কোনোদিনই রিডেবল হবে না। যে কোনো খাতায় লিখলে, সাদা খাতা পেলে এত বড় বড় করে লিখবে, সাদা খাতা পেলে এখান থেকে শুরু করবে, একদম উপরের মাথায় গিয়ে শেষ করবে। 8 লাইনে লেখার অভ্যেস, সুন্দর করে লেখার অভ্যেস। লেটার ফরমেশন, ক্যাপিটাল লেটার গুলো একটু বড় হয়, স্মল লেটার গুলো একটু ছোট ছোট হয়, মিডল লাইনে হয়, এই ফরমেশনটা রেডি হবে না। কারণ আজকে তুমি একরকম খাতায় হাত ধরে লেখাচ্ছ, কালকে আরেক রকম খাতায় হাত ধরে লেখাবে, লেটার ফরমেশনটা আলাদা হবে, সাইজের বড় ছোট হবে, বাচ্চা বুঝতে পারবে না এ লিখতে গেলে কতটা আমায় হাত ঘোরাতে হবে, এ লিখতে গেলে, স্মল এ লিখতে গেলে এই গোল করে কতটা হাত ঘোরালে তবে এই ল্যাশটা দেব, এই গোল করার পরে হাতটা টু করে উপরে অনেকটা বেশি তুলে দিয়ে নিচে নামিয়ে দিল, ওটা ডি হয়ে গেল। দেখো, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখাচ্ছি, আজকেই বাচ্চাটা হয়েছে। দিদি একটু বাংলা কপিও দেখান তো, বাংলা কপির ইংলিশ কপি কি একই রকম দিব? বাংলা কপি, এই কপি অনেকের লেখায় বাংলা,
মানে না হলে লাইন অনলাইন বাংলা কপি হলে ভালো হয়। আজকে দেখো বাচ্চাটা এ লিখছিল স্মল এ, এরকম করতে করতে এরকম লিখে হঠাৎ করে এই তুলে এই করলো, কি হলো না এই হলো, রিডেবল রাইটিং হলো? এটা স্মল এ মনে হচ্ছে না স্মল ডি মনে হচ্ছে বলো? ও কিন্তু লিখতে চেয়েছিল এ, হয়ে গেল। এবার যদি ও চিরকাল ফোর লাইনে লিখতো তাহলে এই ছোট মিডিল লাইনে এটা লিখতে গেলে এইরকমই হতো। এইটা তুলতে গেলেই কিন্তু বলা হতো এই দাগের বাইরে চলে গেছে, তাই ও ভয়ে ভয়ে এইটুকুর মধ্যেই লিখতো। কিন্তু ওকে বিভিন্ন রকম খাতায় প্র্যাকটিস করানোর ফলে এটা কিন্তু কি হয়ে গেল, বুঝতে পারলাম? খুব সূক্ষ্ম পরিবর্তন, খুব সূক্ষ্ম দিদি আমি না এরকম খাতা বানিয়ে নিয়েছি। হ্যাঁ তুমি বানিয়ে নিয়েছো এরকম বটে, এরকম খাতা কিভাবে বানালে? হ্যাঁ বানিয়ে নিয়েছি দিদি, এই যে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি আর মাঝখানে ব্লু দিয়ে দাগ দিয়েছি এরকম করে। এই লাইনটা কেনা খাতাগুলো পাওয়া যায় কিন্তু সমান কিনা কালারগুলো একবার অস্পষ্ট খেয়াল থাকে। করে নিও। আচ্ছা একদম এরম রাইটিং এ লেখাবে। বাংলাটার আমি একটু জানতে চাচ্ছিলাম বাংলাটা বিষয়। উপরে উঠিয়ে স্লিপিং লাইন করতে হবে জি এর। এই তোমাদের ইংরেজি খাতা পাওয়া যায়, বাংলাদেশে অনেক বাচ্চাকে পড়াচ্ছি ওরা সব ইংরেজি খাতা পেয়েছে। পাওয়া যায় দিদি, কিন্তু না লাইনগুলো অস্পষ্ট থাকে তো। পেয়েছে, আদিত্য পেয়েছে, সবাই পেয়েছে। না দিদি কেনা খাতা পাওয়া যায় কিন্তু কালার গুলো না অস্পষ্ট থাকে, তো ওকে প্রথমে বোঝানো যে এটা রেড লাইন ব্লু লাইন, ওইটা মানে বেশি ভিজিবল আর বেশি প্রমিনেন্ট করার জন্য বানিয়েছি কিছু। কারণ খাতা তোমার কেনা কাছে আজকে আছে তুমি ভিজিবলটা বোঝাচ্ছ, এবার ওকে ওর কিন্তু ওটা হ্যাবিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভিজিবিলিটিটা মানে চাচ্ছি যে ওটা মাথায় গেঁথে যাক যে এরকম লাইনগুলো। ওরম ভাবে হবে না, তুমি এন্ডিং আর স্টার্টিং ডট দাও, তাতেই হবে, তাতেই হবে। আচ্ছা কিন্তু খাতাটা ওঠানো। দিদি আমি একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা খাতা দিদি। আচ্ছা ওই যে লেখাটা আমি যখন শুরু করেছি তখন আমার ছেলে মানে মুশফি এই কথা ভুলে গেছিল মাঝখানে, যেরকম ডকুমেন্টের যে ইয়ারলি সাইন গুলো আছে। হ্যাঁ, তারপর আমি 4 থেকে ও রেসপন্স করা শুরু করলো আবার যখন, তখনই আমি ওকে বসিয়ে দিতাম জোর করে যে এইভাবে লেখো। আমার একটু কষ্টই হয়েছে যেভাবে স্টার্টিংটা হয়, তারপর আমি হাল ছাড়িনি, এই জন্য সে লেখাটা আলহামদুলিল্লাহ শিখছে। আমি মনে হয় আপনাকে একদিন দেখিয়েছিলাম দিদি, ও যে ঘরের মধ্যে লিখে না, দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ আপনি বলেছিলেন যে ঘর থেকে বাহিরে চলে আসে লেখাটা। আমি কোনোভাবে ওকে ছোট করাতে পারি না। আমি ক্লাস 1 এ যখন সে সরি 1 না 2-3 তে যখন পড়তো তখন তাকে একটা রাইমস দিয়েছিলাম যে তুমি এটা ছোট করে এভাবে, মানে ওইভাবে তখন থেকে শুরু করছিলাম। এত ছোট লিখতে পারে সে, একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে এরকম ছোট করেও সে লিখতে পারে, কিন্তু পরক্ষণে আবার তার অক্ষরটা বড় হয়ে যায়। এটা সে কি ইচ্ছাকৃত করে নাকি? না 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 না, ছোট মানে কত ছোট লিখবো, বড় মানে কত বড় লিখবো, এই কত জায়গাটাই সমস্যা। এই মেজারমেন্টটা কিন্তু ছোট মানে একদম ছোট, এইটা আমাদের অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে দেখাই যায়, অনেক ছোট লেখার জন্য একদম দেখা যায়। তোমার বাচ্চার যে রাইটিংটা কিন্তু লাইনের বাইরে লিখছে ঠিকই, বাইরে বেরিয়ে যাচ্ছে। তুমি বলো লাইনের মধ্যে লিখতে যতটা এ করো, কিন্তু রিডেবল রাইটিং আছে, সমস্ত কথা পড়া যাচ্ছে। সুতরাং এটা আরেকটু ছোট করতে বলো, বাট এটাতে চলে যাবে, অসুবিধা হবে না। এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যার জন্য অসুবিধা হবে না, বুঝলে? পরের পয়েন্ট। 12 নাম্বার ডোমেন। Mathematics. Create order out of a group of objects by lining up, stacking, or placing them in some other pattern.
বলো 12 বিভিন্ন নম্বর ডোমেনটা কি? নাম্বার। ম্যাথমেটিক্স। নাম্বার কনসেপ্ট বলো বলো কি বুঝেছো বলো। বিভিন্ন অবজেক্টকে লাইনিং করা, স্ট্যাকিং করা বা বিভিন্ন প্যাটার্নে সাজানো। অবজেক্ট গুলোকে বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী সাজানো। কগনিটিভ এরিয়াকে দেওয়া হচ্ছে, ইনফ্লুয়েন্স করা হচ্ছে। পরের পয়েন্ট পড়ো। Indicates the difference between more and less when shown two different size group of objects. কোনটা কম কোনটা বেশি, কোনটা বড় কোনটা ছোট, কোনটা দূরে কোনটা কাছে। এবার শুধু এইটুকু থামলেই চলবে না, কোনটা একদম কম, তারপরে কোনটা সব থেকে কম, কোনটা বুঝতে পারছো? ওই ডিগ্রি, কম, আরো কম, একদম কম, বেশি, আরেকটু বেশি, অনেক বেশি। হ্যাঁ বলো। না ওটা কি দিদি কাউন্ট করবে না ভিজুয়ালাইজেশনে যেটা দেখবে? ভিজুয়ালাইজেশন নাম্বার কনসেপ্টটা আগে ভিজুয়ালাইজেশন রেডি করে তারপরে কিন্তু কাউন্টিং আসবে। আগে ভিজুয়ালি বাচ্চা গেস করবে কোনটা কম কোনটা বেশি, তারপর কোনটা কম, তার থেকে কম কোনটা, সব থেকে কম কোনটা। ঠিক এরকম এই সিস্টেমেই যাবে, এই প্যাটার্নেই যাবে। পরের পয়েন্ট। Separates one object from a group upon request. That is, give me one block. বলো। কোন একটা অবজেক্টকে সেপারেট করতে পারা। গ্রুপ অফ দ্য অবজেক্ট থেকে কোন অবজেক্টকে সেপারেট করতে পারবে। এই গেমগুলো প্রথম থেকেই তোমরা খেলো, খেলায় না? ওই অনেকগুলো একটা বল, সেই বলটাকে খুলতে 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 একদম ছোট ছোট টুকরো হয়ে গেল, আবার একটার সঙ্গে যোগ করতে করতে একটা বড় বল তৈরি হয়ে গেল। এগুলো সব দেখবে ওটির মেটেরিয়াল রয়েছে, ওটির মেটেরিয়াল আছে, স্পেশাল এডুকেশন আছে। চেন, একটা বিরাট চেন, চেনের প্রত্যেকটা পার্টস খুলতে 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 খোলা হয়ে গেল আলাদা আলাদা। এবার প্রত্যেকটা রিংকে একটার সঙ্গে আরেকটা যোগ করতে করতে একটা বড় চেন তৈরি হয়ে গেল। ঠিক এরকম ভাবে কোন গ্রুপ অফ অবজেক্ট থেকে অবজেক্ট গুলোকে খোলা এবং অবজেক্ট গুলোকে অ্যাসেম্বল করে কোন গ্রুপ অফ অবজেক্ট তৈরি, মানে গ্রুপ অফ অবজেক্ট গুলোকে অ্যাসেম্বল করে কোন একটা অবজেক্ট তৈরি করা। বলো। এগুলো সব প্রি ম্যাথমেটিক্স স্কিল, প্রি ক্যালকুলেশন স্কিল। বলো। Points to big, small when asked. কোনটা বড় কোনটা ছোট বললে পরে পয়েন্ট করতে পারবি। দুটো বলের মধ্যে বড় বলটা দেখাও, পয়েন্ট করতে পারলো। বড় বেলুনটা দেখাও, পয়েন্ট করতে পারলো। বড় বোতলটা দেখাও, পয়েন্ট করতে পারলো। বা বলতে পারলো, যে কোনো দুটোই হবে। যদি নন ভার্বাল বাচ্চা হয় তাহলে আঙুল দিয়ে পয়েন্ট করবে, যদি ভার্বাল বাচ্চা হয় তাহলে মুখে বলবে। দেখো, আমার বাচ্চা ভার্বাল হোক বা নন ভার্বাল হোক, তাতে যেন আমার একাডেমি হ্যাম্পার না করে, তাতে যেন আমার নাম্বার স্কিল ডেভেলপমেন্টটা হ্যাম্পার না করে। ওর জন্যই দুটো ওয়েতে আছে, তোমরা সবসময় দেখবে, হয় ইন্ডিকেট করতে পারে, ইন্ডিকেট করতেও পারে বা বলতেও পারে, যে কোনো একটা। ইন্ডিকেটটা মেইনলি কারা, যারা বলতে পারছে না তাদের জন্য। এছাড়া তো আর একটা পার্ট আছেই, যে আমি বলতে না পারলে ইচ্ছে করলো না বললাম, আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। পরের পয়েন্ট পড়ো। Points to short, long and tall when asked. দেখো, বিগ স্মল হলো, এবার লং, শর্ট, টল, শর্ট, এগুলো পয়েন্ট করা বোঝানো। বলো।
chooses the correct number of object upon 5 up to 5 upon request. Give me 3 blocks. 5 পর্যন্ত, হ্যাঁ, কারেক্ট নাম্বারটা চুজ করতে পারবে, যেটা আমি বলবো। 5 বল 5 দাও, 3 দাও 3 দাও বললে 3 দেবে, 5 দাও বললে 5 দেবে, 1 দাও বললে 1 দেবে। পরের পয়েন্ট, Chooses correct number of object up to 10. 10 পর্যন্ত কারেক্ট নাম্বার অফ অবজেক্ট কে চুজ করতে পারবে। আগে প্রথম 5 পর্যন্ত কারেক্ট নাম্বার গুলো জানলো, এবার 10 পর্যন্ত নাম্বার কনসেপ্ট ক্লিয়ার হবে, এ থেকে বোঝা যাবে। বলো পরের পয়েন্ট। Names the printed number symbols 1 through 10 when asked at random. কটা পর্যন্ত? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। Printed নাম্বার নেমের সঙ্গে সিম্বল ONE1 লেখা রইলো। এবার 1 মানে ONE মানে যে 1টা সেইটা বোঝাতে পারবে। TWO2 মানে 2 নাম্বার, সেটা বোঝাতে পারবে। মানে 10 পর্যন্ত নাম্বার নেমের সঙ্গে নাম্বার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। বুঝতে পারলাম? পরের পয়েন্ট, সব 5-6 বছরের মধ্যে রেডি হয়ে যাওয়া উচিত। 5 বছর কি 3 বছরের মধ্যে রেডি হয়ে যাওয়া উচিত, সেটা বড় জোর হয়তো 5 বছর নেবে। বলো। Performs activities according to the ordinal number, first, second, third. অর্ডিনাল নাম্বার গুলো বুঝতে পারবে। হ্যাঁ, Forming a queue according to the number given. ফর্মিং এ A queue according to the number given. বলো। যে নাম্বার গুলো দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী কি ফর্ম করবে? Activities করবে, অর্ডিনাল নাম্বার ফর্ম করবে। আর একটা বিষয় হচ্ছে এটার সাথে আবার কার্ডিনাল নাম্বারও দেওয়া থাকে দিদি অনেক সময়। একদম তাই, অর্ডিনাল নাম্বার গুলো পরপর করে এ করবে, বোঝাবে। বলো কিভাবে বোঝাবে? বলো। অর্ডিনাল নাম্বার কোনগুলো? হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো কিভাবে বোঝাবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো কি? হ্যাঁ, কিভাবে বোঝাবে? কিভাবে বোঝাবে বলেন আপনি। ফার্স্ট বাচ্চাটাকে বল দিয়ে আসো। বলটার রং কি? লাল। সেকেন্ড বাচ্চাটার কাছ থেকে ব্লু বলটা নিয়ে এসো। এরকম ভাবে বোঝাতে পারে। এবার ইনোভেটিভ করে ভাবো, কি করে শেখাবে? কে ভাববে বলো? আমি একটা এক্সাম্পল দিলাম, বাকি বলো কি করে অর্ডিনাল নাম্বার শেখাবে? গ্রুপ অ্যাক্টিভিটিস হতে পারে। আমি তো গ্রুপ অ্যাক্টিভিটিস এক্সাম্পলই দিলাম। 5টা কাজ দিদি, 5টা কাজ নিতে পারি, সেখান থেকে পরপর যা যা করব সেটা আগে ওকে স্টোরি টেলিং অথবা আগে বলে নিতে হবে যে আমরা এভাবে প্রথমে এটা করব, দ্বিতীয় এটা করব, তৃতীয় এটা করব, এভাবে করে করি। এটা বোঝানো যেতে পারে। কার্ড দিয়ে হবে। হ্যাঁ, স্টোরি টেলিং এর মধ্যে তুমি মিক্স করে দিলে খুব ভালো, অর্ডিনাল নাম্বারটা দুটো একসাথে উঠে গেল। আর কারো মাথা থেকে বেরোচ্ছে কিছু? ভীষণ ভালো হয় এগুলো গেমের মধ্যে দিয়ে, গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে অর্ডিনাল নাম্বার শেখানো ভীষণ ভালো শেখে, বাচ্চা খুব এনজয় করে। কার্ডের মধ্যে দিয়েও খুব ভালো শেখে।
এরপরে কি কাজ করবো, ফার্স্ট কি কাজ করবো, সেকেন্ড কি কাজ করবো, থার্ড কি কাজ করবো, এরকম ভাবে শেখানো ওয়ার্ক। কালকেই যেমন সকাল থেকে উঠে কি করেছি, সপ্তর্ষি ফার্স্ট সপ্তর্ষি কি করেছি, এবারও মনে করছে ফার্স্ট কি করেছিস, ফার্স্ট ব্রাশ করেছিস। বললাম না, ব্রাশ তো ফার্স্টে করিসনি, ফার্স্টে কি করেছিস। অনেকক্ষণ পরে বললো ফার্স্টে এ করেছি কি, মুখ মুছেছি। আলাম তাও ফার্স্ট হয়নি। আর একদম ফার্স্টে কি করেছিস, বেড থেকে কি করেছিস। তখন গিয়ে বললো একদম ফার্স্টে বেড থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠে বসেছি, এটা হচ্ছে একদম ফার্স্ট কাজ। এইটা ওকে বোঝাতে হয়। এরপরে কি করেছো, কার থেকে নেমেছো, নেমে কোথাও এরপরে কি করেছো, নাম্বার 3 টয়লেটে গেছে, নাম্বার 4 ব্রাশ করেছো, নাম্বার 5 মুখ মুছেছো। এই যে 5th 6th ফার্স্ট সেকেন্ড এই বলতে 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 এই অভ্যেসটা হবে। তখন ও বুঝতে পারবে, রিকলিং করতে পারবে যে হ্যাঁ ফার্স্ট নাম্বারটা কি, ফার্স্ট পজিশনটা কি। পরের পয়েন্ট, Writes the number symbols 1 through 10. রাইট দ্য নাম্বার সিম্বল লিখতে পারবে 1 থেকে 10 অব্দি। এতক্ষণ তো চিনতে পারলো, পড়তে পারলো, বুঝতে পারলো, এখন লিখতে পারলো। পরের পয়েন্ট, Counts from 10 to 20. 10 পর্যন্ত লিখতে পারার পরে আমরা যাব 10 থেকে 20 পর্যন্ত লেখাবো। তারপর Match the printed number symbols 1 through 100 with the correct number of objects. এবার কি করব, 1 মানে একটা জিনিস, 2 মানে দুটো জিনিস, 100 মানে 100টা জিনিস। এই জায়গাটা তৈরি হবে, মানে ভ্যালু 100 পর্যন্ত ভ্যালু বুঝতে পারবে বাচ্চা। তারপর আচ্ছা দিদি, ওই আমার ছেলে যেটা করে, কোন একটা জিনিস কাউন্ট এন্ড রাইট, মানে কোন একটা জায়গায় 8টা অবজেক্ট কিংবা 10টা ছবি দেয়া আছে বল, সেটা গুনে গুনে 10 লিখবে, ও সে গুনতেই চায় না। সে করে কি, 1 থেকে 5-এর মধ্যে যেগুলো আছে না গুনেই করা যায় সেগুলো সে করে ফেলবে, ম্যাচিং অথবা ম্যাচিংটাই আর কি। কিন্তু যেগুলো একটু বেশি সে গুনতেই চায় না, ওগুলো আন্দাজে করে দেওয়ার চেষ্টা করে। ও যখন করতে শুরু করছিল তখন স্টপ করে করাবো, যখন শুরু করছিল তখন স্টপ না আমি বাধা দেই, কিন্তু ওই যে 1 to 5 এটা তোর কোনো সমস্যা না, কমফোর্টেবলি করতে পারে, যার জন্য এটা চটপট করে ফেলে। কিন্তু যখন 10-এর মধ্যে হয় তখন ওই যে যেগুলো 9-10 ওগুলো গুনতে চায় না, ওগুলো আন্দাজে করতে চায়। এইটা আমাদের সমস্যা। আমি যখন দেখছি, আমি সবসময় একটা বাচ্চাদের বলি, পেরেন্টদের বলি, 3 আর 1 4 যোগ করে ফেলছে বাচ্চা মুখে মুখে, ওটা করতে দেবে না। 3 3 ওপরে 1 3 আর 1 এ 4 এরকম ভাবে কাউন্ট করিয়ে 3 + 1 4 3 তারপর 4। ওরা এরকম ভাবে রিলেট করে, কিন্তু আমি বলি কাউন্ট করিয়ে করো। কারণ আজকে হয়তো মনে মনে অ্যাডিশন করে নিল, কিন্তু যখনই 9 + 8 হবে তখনই কিন্তু বাচ্চার অসুবিধা হবে, তখন করতে গেলে সিলি মিস্টেক হবে। এই সিলি মিস্টেকটাকে যাতে অ্যাভয়েড করা যায়, ওই জন্যই কাউন্ট করানো দাগ কেটে কেটে। সুতরাং ওই সিস্টেমে না ফেলে করলে সিলি মিস্টেকের পরিমাণটা বাড়বে। এই স্কিপটা ও করেছে, ওর একটা অভ্যেস হয়ে গেছে। ও এখন দেখছে আমার স্প্যানটা কম, কতটা স্প্যান ধরে রাখবো সেটাও বুঝতে পারছি না, বেশি স্প্যান ধরে রাখতে হচ্ছে, আমার উল্টে স্ট্রেস হচ্ছে। তাই জন্য আমি মনে মনে যা ভাবি করে লিখে দিয়ে খাতাটা তো শেষ করে দিয়ে দিই, ব্যাস আমি নিশ্চিন্ত। কাটা দিক আর রাইট দিক, আমাকে তো আর লিখতে বলবে না। এই ভুল হয়েছে যতগুলো অঙ্ক, ঠিক ততগুলো অঙ্ক আবার কর, যেই দেবে তখনই দেখবে মাথাটা গরম হয়ে যাবে। ঠিক ওকে এরকম ভাবে একটা ভুল মানে 2টো অঙ্ক করতে হবে। কাউন্ট করে কর, এই সিস্টেমটা দিদি বলো।
ওই যে আমার বাচ্চাটা তো কর গুনে গুনে ম্যাথ করতে পারে, হ্যাঁ, ওর জন্য 4, 5, 6 সংখ্যা অঙ্ক কোনো ব্যাপার ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে করোনার সময়টা এসে ওর অনেক বেশি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, পড়তে বসতে চায় না, খুব বেশি ঝামেলা করে, যখন দেখে যে স্কুল খুলছে না, হ্যাঁ, বাইরে বের হতে পারছে না, সো ওই সময়টা থেকে আস্তে 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 করে একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন এই যে আর ওদের একটা ব্যাপার থাকে, যেমন হচ্ছে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি তো থাকেই, হ্যাঁ। এখন ঠিক আবার আমি ঝালাই করে দেখি মাঝে মাঝে যে ঠিক ভুলে গেছে কিনা, পরে দেখলাম যে না, মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু ওই যে পড়ার ব্যাপারটা না দিদি একটু স্কিপ করে যায় এখন সে। এখন আমি তো শুরুটা করেছিলাম হচ্ছে ওই যে দাগ টেনে টেনে, তো দাগ টেনে তো আর এত বড় অঙ্ক অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এখন ওই যে করগুনার ব্যাপারটা আবার কিভাবে আমি আপনার মেথড অনুযায়ী করতে পারি? হ্যাঁ, করগোনার বেশ কিছু এক্সাম্পল গ্রুপে পাবে। করগোনার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের বাইরে করগোনা লেগে কর গুনতে চাইবে না বাচ্চা, বা গন্ডগোল হবে, স্কিপ হবে, অনেক কিছু হবে। তো করগোনার ওই সিস্টেম, ওপরে কত নাম্বার আছে সেটা সার্কেল কর, সেই নাম্বারটা আঙুলে ধর, নিচে কত নাম্বার আছে সেটাকে কাট, তারপর থেকে গুণ। এই স্টেপটা শিখিয়ে দাও। এই স্টেপের অনেক এক্সাম্পল দেখবে, আমার ফেসবুক প্রোফাইল খোলো, একদম পেছনের দিকে যাও, এই স্টেপেই অঙ্ক আমি করাই। এই স্টেপে প্রচুর ভুরি ভুরি এক্সাম্পল আছে, ছোট্ট ছোট্ট মেথড। না হলে তুমি কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত আছো, স্পেশাল এডুকেশনের সঙ্গে? ওই গ্রুপে দেখবে, হ্যাঁ, ওই গ্রুপে রিসেন্টলি অনেকগুলো করগোনা সাবট্রাকশন অ্যাডিশন আছে, ওগুলো দেখো, স্ক্রল করো, না হলে আমি আরেকবার, অনেক সময় বা ওই গ্রুপে লেখো না যে অ্যাডিশনের ভিডিও দাও, এরকম প্রচুর ও দিয়ে দেবে। হাতে যে ব্যাপারটা থাকে, যেমন হাতে এক থাকলো, তখন ওই তো আমি ফিঙ্গার কাউন্টিং ছাড়া করাই না, কর গুনে অ্যাডিশনের ভিডিও দাও, সব বাচ্চা কর গুনতে পারে আমার, মানে কত হবে, 5 বছর থেকে 5 বছর খুব লোয়েস্ট হবে মনে হয়, 5 বছর, ওরও কর গুনে করে, সব বাচ্চাই করে। মানে যেই ভ্যালু লেভেল উঠে যায়, 2-3টে স্টেপ অ্যাডিশনটা করিয়ে নি দাগ কেটে, তারপরেই আমি একেবারে করগুণায় চলে যাই। তুমি ওখানে বলো না, আমার বাচ্চা যেগুলো পারে, হ্যাঁ, যা পারে সেগুলো তো সে মনে মনে কাউন্ট করে লিখে ফেলে, কিন্তু এটাকে কি ইয়া করবো, আমি টলারেট করবো যে মনে মনে কাউন্টিংটা? না 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 না, মনে মনে কাউন্ট করাটা টলারেট করবে না। মনে মনে কাউন্ট করে লিখে ফেলে ঠিকই, লিখতে পারবে অটিস্টিক বাচ্চা, আমরাই তো করি। 8 দুগুণে 16 আমরা একসাথেই বলেছি, 8 + 8, 8 দুগুণে 16, মনে মনে কাউন্ট করেই তো বলি। 95 আর 10, এটা তো মনে মনে কাউন্ট করেই বলি, কিন্তু মনে মনে কাউন্ট করে বলার জায়গাটা ভালো, কিন্তু সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে, যার জন্য ওই জায়গাটা একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে দাও, বুঝলে? মানে এখন তো ডেভেলপিং পিরিয়ড, এখন যদি সিলি মিস্টেক হয় তখন কিন্তু মুশকিল হবে। 5টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক রাইট করলো, 3টে অঙ্ক ভুল করলো, সেটা কোনো কাজের কথা না। 5টা অঙ্কের মধ্যে 3টে রাইট করলো, 2টো বা 1টা ভুল করতেই পারে, তবে যতটা কম হয় সিলি মিস্টেক তত ভালো। ওটা ওরম ভাবে দেখো, আর কিরম ভাবে অ্যাডিশনটা করছো আগে দেখো ভিডিওটা, যদি দেখো কোনো স্টেপে ওর সঙ্গে মিলছে না, ওই স্টেপটা ওরম ভাবে করাইনি, সাথে সাথে তুমি আমাকে জানাও আর বাচ্চার ভিডিও দাও, দেখি কি স্টেপে করাচ্ছো, সেই জায়গাটা মডিফাই করে দেবো। ভুলবে না, বাচ্চাকে একবার অ্যাডিশন স্টেপ শিখিয়ে দিলে, সাবট্রাকশন শিখিয়ে দিলে জীবনে ভুলবে না। তাহলে তোমার আরেকটু টাইম দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডিশন দেওয়া উচিত ছিল, সেটা তো তবে লং টার্ম মেমোরিতে বসতো, তুমি হয়তো খুব তাড়াতাড়ি ওটা থেকে শিফট করে গেছো। 2 স্টেপ আসবে, 3 স্টেপ আসবে, 3 ডিজিট আসবে, সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট, 4 ডিজিট, আর তারপরে সিঙ্গেল স্টেপ বলছি, ডাবল স্টেপ, ট্রিপল স্টেপ, 4 স্টেপ, এতগুলো এরিয়া আসবে। একটা কথা ছিল দিদি, ভুলে নাই পুরোপুরি, ও হচ্ছে ভগ্নাংশ যে ফ্র্যাকশনের ম্যাথ গুলো করতে পারতো, ওতে তো ক্লাস 5 এ ফ্র্যাকশন ছিল, 4 থেকে শুরু হয়ে গেছিল, তো ফ্র্যাকশন গুলো 12 বছর। হ্যাঁ,
ফ্র্যাকশনের অ্যাডিশন, ফ্র্যাকশনের সাবট্রাকশন, ওগুলো ফ্র্যাকশনের পারতো সে, মাল্টিপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখন ও যে 6 লেভেলে তো ক্লাসের মুখ দেখেনি, স্কুল বলতে কিছু ছিল না, তো এখানে প্র্যাকটিসে একটু অভাব ছিল আর কি। তুমি তাহলে পাঠাও, বলো লসাগু গসাগু করতে পারছে? এক থেকে, হ্যাঁ বলছি লসাগু গসাগু করতে পারছে? জি দিদি, লসাগু করতে পারে, কিন্তু হচ্ছে বড় বড় ওই যে রিডিং ম্যাটেরিয়ালের ম্যাথ গুলো আছে না, যে অনেক বড় অঙ্ক বুঝে যে করা, তখন তাকে একটু বুঝিয়ে দিতে হয়। তুমি লসাগু গসাগুর একটা ছবি পাঠাও কোন জায়গায় একটা আছে, কারণ ফ্র্যাকশনের অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যদি করে ফেলে সাথে সাথে লসাগু গসাগু প্যারালালি উঠবে, প্যারালালি উঠবে লসাগু গসাগু। লসাগু গসাগু যদি না করো পরের স্টেপে আটকে যাবে তো। বুঝতে পেরেছো? একটু বড় ফ্র্যাকশনে গিয়ে তখন মুশকিল হয়ে যাবে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে বেবিকে কি 1 থেকে 100 পর্যন্ত সে যখন বলতে পারবে, লিখতে পারবে, তারপরে ম্যাথমেটিক্স স্টার্ট করবো নাকি? না না, একদম নয়। প্রথমে 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারবে, শিখতে পারবে। এই 1 থেকে 5 এর আফটার নাম্বার শিখিয়ে দিতে হবে, 1 থেকে 5 এর শিখিয়ে দিতে হবে। ওটার নামটা কি, কাউন্টিং ভ্যালু। এই পুরো কোর্স চলবে। 1 থেকে 5 পর্যন্ত নাম্বার কনসেপ্ট জানবে, নাম্বার ফরমেশন বুঝবে, লিখতে পারবে। 1 থেকে 5 এর আফটার নাম্বার, যোগ বিয়োগ সবকিছু একই সাথে, যোগ বিয়োগ গুণ, অ্যাডিশন নয় ভ্যালু। অ্যাডিশনে যাবোই না তখনও। ভ্যালু না জানলে কোনোদিন অ্যাডিশন হবে না, কোনোদিন অ্যাডিশন ক্লিয়ার থাকবে না। ভ্যালু জানতে হবে আগে। এই 1 থেকে 5 এর ভ্যালু পর্যন্ত রেডি হয়ে গেলেই 5 থেকে 10 টোটাল 1 থেকে 10 লেখা হয়ে যাবে। তাহলে একসাথে 1 থেকে 10 এর ভ্যালু হয়ে যাবে, 1 থেকে 10 এর আফটার নাম্বার হয়ে যাবে। এবার 10 থেকে 20 স্টেজে যখনই যাব ততদিনে ভ্যালু ডেভেলপ হয়ে যাবে 10 এর, তখন আমি অ্যাডিশনে যাব। বুঝতে পারছো? এই 20 পর্যন্ত যেদিন আমি চলে যাব, বাচ্চার লেখা রেডি হয়ে যাবে, 20 থেকে চলে যাব ডাইরেক্ট 100। কিভাবে যাব? স্কিপ কাউন্টিং ওর মধ্যে অ্যাড করব। কি 5 স্কিপ নয়, 10 স্কিপ স্টার্ট করব। 20 পর 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত লেখা শিখিয়ে দিলাম। এবার আসবো কি 100 পর্যন্ত তোমার বাচ্চা লেখা শিখে গেল, নাম্বার নেম শিখিয়ে দিলাম 100 পর্যন্ত। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 নাম্বার নেম শিখে গেল। এবার তোমার 100 পর্যন্ত কি আসবে? আফটার নাম্বার আসবে। 20 পর এবার শেখাবো 21, 22, 23, 30 পর্যন্ত। 20 to 30 এবার শেখাবো 21, 22 করে 30 পর্যন্ত। 30 পর্যন্ত করার সাথে সাথে কিন্তু 30 পর্যন্ত আফটার নাম্বার, তখন আমি বিফোর নাম্বার যাইনি। এবার 30 পর্যন্ত করার পরে 50 পর্যন্ত আসবো, অনওয়ার্ড 50। এবার যেই 50 পর্যন্ত এসে গেল, 50 পর্যন্ত আফটার নাম্বার রেডি হয়ে গেল, এবার আমি কিন্তু যাব ব্যাকওয়ার্ড কাউন্টিং 5 to 1। কারণ আমি এরপরে আফটার নাম্বারটা ততদিনে বাচ্চার মাথায় একদম লং টার্ম মেমোরিতে বসে গেল। এবার আমি চলে যাব এই ব্যাকওয়ার্ড কাউন্টিং এ যাব, কারণ আমি বিফোর নাম্বার ইন্ট্রোডিউস করবো আস্তে আস্তে। বোঝাতে পারলাম? আর যেই 20 পর্যন্ত লেখা হয়ে গেল, সাথে সাথে এক্সপ্যান্ডেড নাম্বার, এক্সপ্যান্ডেড ফর্ম, শর্ট ফর্ম। টেন্স কনসেপ্টটা আসছে 10 এর পর থেকে। আমি 1 থেকে 10 লেখানোর সময়, লেখানোর প্রথম থেকে টি আর ইউ দিয়ে লেখাই, টেন্স আর ইউনিট বা টেন্স আর 1। একেবারে কিন্তু হঠাৎ করে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু ইন্ট্রোডিউস করতে গিয়ে আমার আর অসুবিধা হবে না, এরকম ভাবে করালে। বোঝাতে পারলাম নাকি সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে দিদি। এই রেকর্ডিংটা শুনবে, কাজ করাবে যখন, তখন পয়েন্ট ধরে 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 বলবে। পরের পয়েন্ট। দিদি এই লেভেলটা কত বছর বয়সে শুরু হবে?
দেখো আমার যদি 2+ আমি বাচ্চা পাই, 2+ থেকে 3 এর মধ্যে আমার পেন্সিল হোল্ডিং রেডি হয়ে গিয়ে লেটার নাম্বার ফরমেশন এসে যাবে। আমি যদি বাচ্চাকে 8 বছরে পাই, দিদি এখানে তো স্পিচ থাকার ব্যাপার আছে, তারপর মানে চেনার ব্যাপার ওয়ান আছে। লিখতে গেলে স্পিচ থাকবে কেন? ধরো আমার বাচ্চার স্পিচ নেই, তা বলে কি সে ওয়ান লিখতে পারবে না? না মানে আমরা তো ধরেন 3 বছর 4 বছর ওইদিকে ফোকাস থাকে, ওকে মানে বসানো, তারপর কথা বলানো, তারপর ওকে স্থির করা, এগুলাতে তো ফোকাস থাকে। মানে এবার আর দেখো ফোকাস যদি তুমি রেখে সেটাকে ডিলেট করা, সেই সমস্যাটা কার? দিদি এটা তো আমরা করাই নাই, ধরেন এটা প্রসেসিং এর ফেস মধ্যে। করবে যেমন কে? ধরেন স্পেশাল ধরেন স্পেশাল স্কুলে গেল বা যেখানে মানে ওই যে একটা ওরা যেটা ফর্মুলাটা তৈরি করে দেয় আমাদেরকে যেভাবে ভাবে করাতে, এখানে তো ওরাই দেরি করে ফেলে। সেটাই তো বললাম, ফেস করবে এটাকে। এই যে, তুমি করবে না আমি করব, আমিও তো করবো না তুমিও করবে না। এই জায়গা থেকে ওই জন্যই তো বললাম 18 বছর বয়সে যখন, যদি আমি ধরো 12 বছর বয়সে বাচ্চাকে পেলাম, সেই বাচ্চা পেন্সিল হোল্ডিং তৈরি হলো না, তাহলে আমি কি করব বলো? তাহলে কি আমার পক্ষে এই লেভেলটা আমি কত বছরের মধ্যে তুলতে পারবো? দিদি আমাদের এখানে কিন্তু স্টার্টিং এই মানে একাডেমিকটা শুরু করে দেয় স্কুলে আর কি। বসুক আর না পজিটিভলি বসুক, আমাদের এখানেও স্টার্টিং একাডেমি শুরু করে দেয়। এবার তুমি বলো না, আমি কোন বছরে, ধরো বাচ্চাকে 2 বছরে পেলাম না, আমি 12 বছরে পেলাম, তখন যদি আমি তার পেন্সিল হোল্ডিংটা শুরু করতে চাই, বাকি স্টেপ গুলো আমি কত বছরে তুলবো? সুতরাং আর্লি ইন্টারভেনশন খুব জরুরি। প্রথম অবস্থা থেকেই স্টেপ ওয়াইজ তুলতে হবে। যত দেরি করে আমরা বাচ্চা পাবো, তত দেরি করে ডেভেলপমেন্ট মানে ডিলেটটা কিন্তু বাচ্চার বাড়বে। ক্রোনোলজিক্যাল এজ, মেন্টাল এজের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু বাচ্চার বাড়বে। দেখো আমি বলছি না, চেকলিস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো তুলতে হবে। তুমি 6 বছর বয়সে বাচ্চাকে পেলে 6 বছর থেকে তুলতে চেষ্টা করো। যদি তুমি 12 বছর বয়সে বাচ্চা পাও, তখন 12 বছর বয়স থেকে তুলতে চেষ্টা করতে হবে যতটুকু ওঠে। কিন্তু যদি তুমি 2 বছর বয়স থেকে বাচ্চা পাও, তখন থেকে যদি তুলতে শুরু করো, তখন থেকে তুলতে এই লেভেলটা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। বলো। Does 3-line single digit addition on paper? 3 লাইন সিঙ্গেল ডিজিট অ্যাডিশন করতে পারবে। 3 লাইন অ্যাডিশন শুরু করেছো, ডাবল ডিজিট করার পরে সিঙ্গেল ডিজিট, প্রথমে সিঙ্গেল ডিজিট করেই ডাবল ডিজিটে চলে আসো। 3 লাইন সিঙ্গেল ডিজিটে যাও না কেউ। এই স্টেপটা তাহলে কে তোলাবে বলো? কজন করেছো 3 লাইন সিঙ্গেল ডিজিট অ্যাডিশন? কে করিয়েছো? তোমার বাচ্চা ফ্র্যাকশন জানে, 3 লাইন সিঙ্গেল ডিজিট করিয়েছিলে? কি গো, শুনতে পাচ্ছি না আমি, শুনতে পাচ্ছ আমায়? হ্যালো, মনে হয় আউট হয়ে গেছে, মানে ওনাকে উনি একটা মেসেজ পাঠালো, অ্যাড মি আসনা আপা। ও হ্যাঁ, বলো। সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট, 3 না আমি স্টেপ, তাকে সিঙ্গেল এডিশন স্টেপ, দেই নাই, ডাবল স্টেপ। হ্যাঁ বলো। এডিশনই দেই নাই দিদি এখন। কত বছর বয়স? 8 বছর লিখতে পারে, কিন্তু এডিশন তো দেয় দেখো নাই। অ্যাডিশনটা এখনো বাচ্চাকে বোঝাওনি, 8 বছর বয়স। এইখান থেকে নট এক্সপোজারের জন্য দায়ী কে? সাফার করলো কে? অ্যাডিশনটা শেখাতে হবে, তার কারণ
অঙ্কে পিএইচডি করার জন্য নয়, তুমি তিনটে জিনিস আনলে সেই তিনটে জিনিসটার দামটা তো বুঝবে, যোগ করতে হবে তো। ক্যালকুলেটর বার করে যোগ করতে যদি না পারে, ক্যালকুলেটর বার করে যোগ করা শিখিয়ে দিলাম, হয়তো পারলো, মোবাইল আছে বার করে যোগ করলো, পয়সাটা পেমেন্ট করতে পারলো, কিন্তু ব্রেনে ক্যালকুলেশন করলে ব্রেন যে অ্যাক্টিভিটি পায়, ব্রেন যে খাদ্য পায়, সেই খাদ্যটা তুমি দেবে কোথা থেকে বলো? কি হলো? অনেকেই আছে খুব তাড়াতাড়ি ক্যালকুলেটর ধরিয়ে দিল, খুব ভালো কথা, সত্যি তো আমরা এখন ক্যালকুলেটর ছাড়া যোগ করি না, কিন্তু ছোটবেলায় যদি ক্যালকুলেটর ধরিয়ে দিত, আমি মনে মনে যোগ করার অভ্যেসটা আমার যদি বন্ধ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, ঠিক ফোন নাম্বার মুখস্থ করার মতো ব্রেনের একটা অ্যাক্টিভিটি কমে যেত, ব্রেনের একটা স্টোরেজ ক্যাপাসিটি কমে যেত। আমরা নষ্ট করে ফেলেছি ফোন নাম্বার না মনে রেখে, মেমোরাইজেশনের কত বড় সুযোগ আমরা নষ্ট করে ফেলেছি। ঠিক তাই ব্রেনকে যদি খাদ্য দিতে হয় তাহলে অ্যাক্টিভিটি দিতে হবে, না হলে কিন্তু বাচ্চা নিজের মধ্যে আরো বেশি ঢুকে যাবে, কি করতে হবে বাচ্চা বুঝতে পারবে না, তখন কিন্তু তার কাছে অফুরন্ত ফ্রি টাইম, সে নিজের মধ্যে আরো বেশি করে ঢুকে যাবে। অটিজম থেকে বার করা তো দূরের কথা, উল্টে আরো ডিটোরিয়েশন দেখতে পাবো। সুতরাং সুবিধে করে দিয়ে লাভ নেই, একটু অসুবিধেটা ফেস করুক, অসুবিধে থেকে কি করে বেরোতে হয় নিজে বুদ্ধি খাটাক, বেরোতে পারবে কি পারবে না সেটা বিষয়বস্তু নয়, নিজের ব্রেনটাকে যে খাটালো সেটাই কিন্তু আমাদের প্রয়োজন। বুঝতে পারলাম? দেখো কেউ রেসপন্স করে না। দিদি রেসপন্স করলে তো অনেক প্রশ্ন মনে আসে, রেসপন্স করতে গেলে প্রশ্নগুলো লিখে রাখো একদম 1 2 3 4 করে, হাতের সামনে খাতা নাও, সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছি আমি, বাউন্ড তোমাদের সব প্রশ্নের সঠিক আনসারটাকে দেওয়ার জন্য। তার কারণ তোমাদের প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করে দিতে হবে, তবেই ট্রেনিং এর সার্থকতা, না হলে আমার পড়ানো ব্যর্থ। প্রশ্নগুলো লিখতে এই যে দিদি বলছে আচ্ছা বলো। এই যে বলছেন যে অটিজম থেকে বেরিয়ে আসে, তো স্পেশাল এডুকেশনে এমন কি নজির আছে যে বাচ্চারা মনে করেন যে এজ অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এজ অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এরকম? দেখো অটিজম থেকে বেরিয়ে আসার ব্যাপারটা, ধরো বাচ্চার মধ্যে অটিজম আছে, হ্যাঁ, এবার বাচ্চা যদি নিজের মধ্যেই ঢুকে যায়, ব্রেনটাকে অ্যাক্টিভ না করে, তাহলে তো ওর নিজের জগৎ কেন্দ্রিক আরো বেশি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আরো বেশি নিজের জগৎ কেন্দ্রিক হয়ে যাবে। যত নিজের জগৎ কেন্দ্রিক হয়ে যাবে তত বাইরের জগতের প্রতি তার ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে, সে তো আস্তে আস্তে মেটেরিয়ালের মতো অ্যাটিটিউড করবে। সেটা হলে তো সাংঘাতিক অবস্থা, সেখান থেকে তো তুমি ওকে আর টেনে বার করতে পারবে না, ওটা তো ওর হ্যাবিট হয়ে গেছে, ওকে ভাবনা চিন্তার জায়গাটা না দিয়ে, কিভাবে বেরোতে হয় সেটা সাহায্য না করে, কিভাবে চ্যানেলাইজ করতে হয়, এনভায়রনমেন্টটাকে কিভাবে বুঝতে হয়, এই জায়গাগুলো যদি আমরা না দিই এক্সপোজার গুলো, আস্তে আস্তে ও নিজের মধ্যে ঢুকতে ঢুকতে বাইরের জগৎ সম্পর্কে পুরো অনীহা তৈরি হয়ে যাবে, আরো বাচ্চা সিভিআইটির দিকে চলে গেল। কিন্তু আজ যে স্টেজে আছে সেই স্টেজ থেকে
আরো 5 বছর পরে ওই স্টেজের ডিটোরিয়েশন যেন না হয়, যে স্টেজে আজ আছে সেই স্টেজে যেন বাচ্চা থাকতে পারে, উল্টে উন্নত হতে পারে, সেই স্টেজ থেকে ডেভেলপ করতে পারে, সেই জায়গাটা কিন্তু এই ট্রেনিংটা সাহায্য করে। এই যে কি করব, কিভাবে করব, কিভাবে বোঝাবো, ব্রেনটাকে কিভাবে অ্যাক্টিভ করে রাখবো, এই যে ক্যালকুলেশন গুলো, ক্যালকুলেটর ইউজ আমি কোন সময় করাবো, টাইমটা বেঁধে দেবো, যে এই এতগুলো জিনিস যখন ভাবতে হচ্ছে, বাজার করে আনতে হচ্ছে, খুব শর্ট টাইমের মধ্যে পয়সা পেমেন্ট করতে হচ্ছে, তখন ক্যালকুলেটর করব, কিন্তু ঘরে এসে যখনই হিসাব করতে হবে তখনই ব্রেন দিয়ে হিসাব করতে হবে, ঘরে এসে যখন অঙ্ক করতে হবে খাতায় কলমে, এরকম ভাবে চ্যানেলাইজ করো, তাহলে ব্রেনও পুষ্টি পাবে, বাকি জায়গাগুলোও পুষ্টি পাবে। মানে ধরো হাত পা অ্যাক্টিভিটি থাকবে, এনভায়রনমেন্টকে বাচ্চা বুঝতে পারবে, এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চা থাকতে পারবে, ওখানে ওর কাজগুলো যেগুলো করার সেগুলো করে নিতে পারবে। এই পুরো ফ্রেমওয়ার্কটা করো, এই ফ্রেমওয়ার্কটার নামই কিন্তু স্পেশাল এডুকেশন। এতে তুমি দেখবে হয়তো মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজের যে গ্যাপটা, সেই গ্যাপটা অনেকটা পূরণ হবে। এনভায়রনমেন্টকে যতটা বোঝার কথা ততটা যদি নাও বুঝতে পারে, তবে মোস্ট অফটা ওর মতো করেও বুঝতে পারবে। কিন্তু একদম না বুঝলে যে সমস্যাগুলো আসবে, ওই একদম না বোঝার কারণে, নিজেকে একদম ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো আসবে ভবিষ্যতে, সেটা ভয়ানক আকার ধারণ করবে, পাহাড় পরিমাণ সমস্যা হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বলো, ঠিক আছে। ক্লিয়ার হলো জি দিদি। নাকি আরেকটু ক্লিয়ার করতে হবে? পরের পয়েন্ট, And single digit numbers with sums up to 10, such as 7 plus 3, 2 plus 1, or 8 plus 2 in functional 10 হবে, situation. মানে সিঙ্গেল in a ডিজিট passage. নাম্বারকে অ্যাড করে 10 হবে, ইউনিট গুলোকে অ্যাড করে 10 আনসার বেরোবে, এরকম যোগ করতে পারবে। ডাবল ডিজিট যোগ করার কথা এক্ষুনি বলছে না, বলছে সিঙ্গেল ডিজিট নাম্বারকে অ্যাড করে অ্যাড এর অ্যান্সার ডাবল ডিজিটে আসবে, এই লেভেলে বাচ্চার অ্যাডিশনটা নিয়ে যেতে হবে। প্রথম 3 স্টেপ শেখানোর পরে এই ফরমেশনে অ্যাড করতে নিয়ে যেতে হবে। 3 স্টেপেই তুমি আসবে, ধরো 6, 3, 9 আর 2, 11, এই লেভেলে বাচ্চাকে তুলতে হবে। এই আগের স্টেজটা হচ্ছে 1, 2, 1, 2 আর 1 3 আর 1 4, আনসার হলো 4। এই যখন সিঙ্গেল ডিজিটে অ্যাড করে সিঙ্গেল ডিজিট আনসার বেরোবে, এইটা শিখে যাবে বাচ্চা, তখন সিঙ্গেল ডিজিট গুলোকে অ্যাড করে ডবল ডিজিট আনসার বেরোবে, সেইটাও বাচ্চা এক্সপোজার পাবে। বুঝতে পারলাম? জি জি। পরের পয়েন্ট, Subtract single digit addition on paper. বলো। বুঝি নাই দিদি। আরেকবার বলো। Subtract single digit addition on paper. সিঙ্গেল ডিজিট অ্যাডিশন করার পরে সাবট্রাক্ট করবে। ধরো 2 আর 2 4, 4 থেকে 1 নিয়ে নিলাম, কত থাকলো? বুঝতে পারলে? তোমার কাছে দুটো পেন আছে, আমি আরো দুটো পেন দিলাম, তাহলে তোমার কাছে কটা পেন হলো? 4টে। এবার যদি একটা পেন বোন নিয়ে নেয়, তাহলে তোমার কাছে কটা পেন রইলো? দেখো, সিম্পল ক্যালকুলেশন থেকে আস্তে আস্তে কিন্তু সিম্পলিসিটি গুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু কমপ্লেক্স এরিয়ায় আমরা ঢুকে পড়ছি। যত কমপ্লেক্স এরিয়ায় ঢুকে পড়বো তত বাচ্চার ব্রেন কিন্তু ভাববে, কগনিটিভ লেভেল, থিঙ্কিং লেভেল, রিজনিং লেভেল গুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে, আদারওয়াইজ কিন্তু বাড়ানো সম্ভব নয়। যদি সেম লেভেলে রেখে দিই, দিনের পর দিন ওই এক মেথডে করে যাচ্ছে, অ্যাডিশন করছে তো করছে তো করছে তো করছে 30 বছর ধরে,
এই কমপ্লেক্সিটিতে গেলাম না, তখন কিন্তু সমস্যা হবে। বাচ্চার সিম্পল অ্যাডিশন করতে গিয়ে আস্তে 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 দেখো ডেভেলপমেন্ট হচ্ছে। পরের পয়েন্ট, Does 2-line 2-digit addition on paper with carryover? এবার আনবো 2-line 2-digit addition। এইগুলো যখন বাচ্চা শিখে যাবে তারপরে এবার অ্যাডিশন আনবো। পরের পয়েন্ট পড়ো। এটা কিভাবে দিদি, এটা একটু বুঝান। ডাবল ডিজিট অ্যাডিশন, 21 + 12 ডাবল ডিজিট হয়ে গেল। 21 + 12, 12, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। 22 + 22, 22 + 10 ডাবল ডিজিট। ঠিক আছে দাদা দিদি, এবার ক্লিয়ার। পরের পয়েন্ট পড়ো। Does subtraction sums 2-digit with borrowing on paper? এবার এলো সাবট্রাকশন, তো শিখিয়ে দিলাম অ্যাডিশনের পর। এবার বড়ইং, হাতে ধরা অঙ্ক, সপ্তর্ষি ভোল। যারা গ্রুপে আছো দেখবে ওর সঙ্গে এখন এটা নিয়ে মারপিট হচ্ছে, ওর বয়স 7 বছর। বড় মানে বড়ইং হাতে ধরা সাবট্রাকশন করছে উইথ ফিঙ্গার কাউন্টিং। অর্টিক বাচ্চা, 7 বছর বয়স, মাইল্ড টু মডারেট ডায়াগনোস, সাইকোলজিস্টের কাছ থেকে এসছে রিপোর্ট। আর এই হচ্ছে ব্যাপার। বাচ্চাটা পেন্সিল হোল্ডিং ছিল না, বছর 1 বছর না 1.5 বছর বাচ্চাটাকে পেয়েছি। কত হবে সপ্তর্ষিকে পেয়েছি? 1 বছর। 1 বছর পেন্সিল হোল্ডিং ছিল না, পেন্সিল ধরতে পারতো না। ওর যুদ্ধ চলেছে, প্রচুর যুদ্ধ চলেছে, ওর মাও প্রচুর যুদ্ধ করেছে। তো আজকে বোরোইং করছে, শুধু বোরোইং করছে না, ওপরে 0 থাকলে ধরো 4 ডিজিট বোরোইং, 2 প্রথমে, পরে 3টে শূন্য, এটার সাবট্রাকশন। এই যে 0 গুলোকে 1 যোগ করে করে বড় করে নিয়ে তারপরে সাবট্রাকশন করতে হবে, এই লেভেলটা। এটা খুব কমপ্লিকেশন এরিয়া। এই স্টেপ ওয়াইজ গেলে কিন্তু এই লেভেলে পৌঁছানো যায়। প্রত্যেকটা স্টেপে যদি ক্লিয়ার না হয় বাচ্চার কনসেপ্ট, তাহলে কিন্তু সমস্যাটা কোথায় হবে, যে বলবে বাচ্চা ভুলে গেছে, বাচ্চা স্টেপটা বুঝতে পারেনি, ক্লিয়ার হচ্ছে না, 5টার মধ্যে 1টা ঠিক করছে, 3টে ভুল করছে, মানে 4টে ভুল করছে, বা 2টো ঠিক করছে, 3টে ভুল করছে, এরকম সমস্যাগুলো অ্যারাইজ করবে কোনো একটা জায়গায়। তাহলে সাবট্রাকশনটা ক্লিয়ার নেই। এবার খুঁজে বার করো কোন জায়গায় সাবট্রাকশনটা ক্লিয়ার নেই, সেই জায়গাটা ধরে রেমিডিয়াল দাও। রেমিডিয়াল টিচিংই কিন্তু স্পেশাল এডুকেশন। বাচ্চার যেখানে, বাচ্চা কেন, বাচ্চা, বুড়ো বয়স, মাঝ বয়সী, সমস্ত রকমের মানুষের যেখানে প্রবলেম হবে সেই জায়গায় রেমিডিয়াল টিচিং কি করে ওই জায়গা থেকে বার করতে হয়, সমস্যাটাকে ওভারকাম করতে হয়, সেটাকে বোঝানোই কিন্তু স্পেশাল এডুকেশন। বলো পরের পয়েন্ট। Does simple 2 operations in a shopping situation, that is buy 2 things costing ₹3 and ₹5 and balance for ₹10. বলো শপিং এ সিচুয়েশনে গিয়ে 2টা জিনিস কিনলো, দাম কত আসলো এবং কত থাকলো, 10 টাকার মধ্যে 8 টাকা খরচ করলে আর কত থাকে? অঙ্ক শেখাবো কেন, আসল জায়গাটা দেখো। একটু আগে বলছিলাম না যে অঙ্ক শেখাবো কেন, অঙ্কে পিএইচডি করাবো তার জন্য না। আমি আজকে শপিং এ গেলাম, শপিংটা যাতে ঠিকঠাক করতে পারি ওই জন্যই অঙ্ক শেখানো। পয়সার হিসাবটা যাতে ঠিকঠাক দিতে পারি। 10 টাকার জিনিস কিনলাম, 10 টাকাটা দিতে পারছি তো? বা 2টো 5 টাকা জিনিস চাইয়ে কিনলাম, চিপসের প্যাকেট কিনলাম, তাহলে 5 আর 5 10 টাকা দিতে হবে। এইটা বুঝতে পারছি তো? এইটার জন্যই কিন্তু অঙ্ক শেখানো।
এটার জন্যই কিন্তু দেখো, আমি যদি প্রথম থেকে নাম্বার কনসেপ্ট থেকে আরম্ভ করে সিঙ্গেল ডিজিট অ্যাডিশন, ডাবল ডিজিট অ্যাডিশন এই সবগুলো না শিখিয়ে তুলি ছোটবেলা থেকে, তাহলে বাজারে গিয়ে একা একা যখন 18 বছর বয়সের পর বাজারে যাবে, গিয়ে কি যোগ করে হিসাব মেটাতে পারবে? তখন যদি আমি শেখাতে চাই, তখন কি আমার পক্ষে শেখানো সম্ভব হবে? হ্যাঁ কি না তোমরা বলো। এবার একটা বাচ্চাকে 18 বছর বয়সে পেলাম, তার এই লেভেল নেই, সে নিজে নিজে দোকানে যেতে পারে না, এবার এই লেভেলটা তুলতে হবে, কি করে তুলবো? কি হলো? অনেক কষ্ট হবে। কারো মনে উত্তর নেই কেন? তখন থেকে চেষ্টা করতে হবে, কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে। তখন ফ্রেমওয়ার্কটাকে অনেক স্ট্রং করে দিতে হবে। আজকে প্রেসারাইজ দেব না, প্রেসার করব না, বাচ্চার চাপ পড়বে এই ভেবে যদি আজ থেকে প্রেসার না দিই, তখন আমাকে প্রেসার দিতেই হবে, তখন তো এটা শেখাতেই হবে। তো কারণ কি, এটা যদি না শিখিয়ে তুলে, আমার তো বয়স তখন অনেক, আমার বাচ্চার বয়স 18 হলে আমার বয়স কত হবে তখন? আমি তো তখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো তখন রোজ বেরোতে পারছি না ওর প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতে। তখন কিন্তু আমি আস্তে আস্তে কাজ থেকে রিলিজ করব নিজেকে, ওর ওপর দায়িত্ব দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার বাচ্চা তো সেই লেভেলেই হয়নি। তখন যদি আমি তুলতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রচুর প্রেসারাইজ করতে হবে। তার থেকে ভালো না এখন থেকেই ছোট বয়স থেকে একটু 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 করে প্রেসার দিতে দিতে ও রেজিস্ট করতে করতে বড় হোক। একটা সময় তো ওই লেভেলটা নিতে হবে, ওই লেভেলে উঠে যাবে। সুতরাং যদি তোমরা কেউ মনে করো যে আগে কথা শিখুক, আমার 18 বছর বয়সেও যদি কোনো বাচ্চার কথা না আসে, তাহলে কি কোনোদিন সে নাম্বার কনসেপ্ট চিনবে না? তাহলে আজ যদি আমি অসুস্থ হই, ওকে একটা ওষুধ আনতে প্রেসক্রিপশন দিয়ে পাশের দোকানটা পাঠিয়ে, একটা টাকা দিয়ে পাঠিয়ে, সেই হিসাবটা কি ও নিয়ে আসতে পারবে না? আমি অসুস্থ হলে আমি আর আমার ছেলে রয়েছি বা আমার মেয়ে রয়েছে ঘরে, এবার আমি অসুস্থ হয়ে বিছনা থেকে উঠতে পারছি না, আমার বিহাপে ওই বাচ্চাটাকেই তো পাঠাতে হবে, আমার ঘরে আর কেউ নেই যে যা এই ওষুধটা নিয়ে আয়। তখন কি করব বলো? আমাকেই কষ্ট করে যেতে হবে। এই দিন যেন কাউকে না দেখতে হয়, আজ থেকে বাচ্চা তৈরি করো। ওই দিন যেন বাচ্চা কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পাশে থাকে, এটা কিন্তু আমাদের অহংকার হবে। পরের পয়েন্ট পড়ো। শেষ মাল্টিপ্লিকেশন টেবিল 5 and 10। বলো। 5 এবং 10 এর নামটা বলতে পারো? নামটা পড়তে পারে কত পর্যন্ত? 5 and 10। শেষ কেন? মাল্টিপ্লিকেশন। কেন 5-এর নামটা শেখাবো কেন? আর কোন নামটা শেখাবো না কেন? বা 10 পর্যন্তই বা নামটা শেখাবো কেন? কি দরকার নামটা শিখিয়ে? কি আশ্চর্য, কারো মুখে কথা নেই কেন? বলো। জানি না তো দিদি, হিসাব নিকাশ করার জন্য তো নামটা প্রয়োজন হয়। হিসেব নিকেশ করার জন্য প্রয়োজন হয়, আরো সরল ওয়েতে ভাবো। 5-এর নামটা দরকার হয় ঘড়ি দেখার জন্য। 10টা 5, 10টা 10, 10টা 15, 10টা 20। 10-এর নামটা দরকার হয় মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে।
আমার বাচ্চা কটা বাজলো ঘড়ি দেখতে পারবে, এইটা আমাকে শিখিয়ে তুলতে হবে তো। দেখবে এর পরেই আছে টাইম, মানির পরে টাইম আছে না? ক্যালকুলেটর। হ্যাঁ ক্যালকুলেটর টাইম নেই? না না, হ্যাঁ আছে, পরের পয়েন্টটাই টাইম আছে। পড়ো। পরের ডোমেনে টাইম। জি হ্যাঁ পরের ডোমেনটাই তো টাইম। আমি টেবিল শিখিয়ে রেডি করে নেবো এই টাইমটা রেডি করবার জন্য। আওয়ার হ্যান্ড তো হয়ে গেল, এবার মিনিট হ্যান্ডটা শেখাতে গেলে আমার 5 এর টেবিল দরকার। পরের পয়েন্টটা পড়ো। uses a simple calculator with basic 4 operation. বলো। প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইডেড এগুলো শিখবেন ক্যালকুলেটর। এবার আমি আনবো, বলেছিলাম না সব শেখা হয়ে গেল, আমি যখন বাচ্চাকে আস্তে আস্তে রাস্তায় বার করছি তখন সিম্পল ক্যালকুলেশন গুলো, মানে কমপ্লিকেটেড ক্যালকুলেশন গুলো ও যাতে ক্যালকুলেটর ইউজ করে করতে পারে সেটা তখন শেখাবো। তারপরের পয়েন্ট নাম্বার শেষ, 12 নম্বর ডোমেন শেষ। কটা বাজলো? 10টা। কি করবে? অ্যাসেসমেন্টের কথা কেউ আসছে না। সময় পাওয়া যায়নি। সময় পাওয়া যায়নি, ডোমেন গুলো পড়লে হলো না। অ্যাসেসমেন্ট না করলে তোমরা কিচ্ছু বুঝবে না, এটা দেরি করছো তোমরা, কিন্তু খুব ভুল করছো। বাচ্চাদের তৈরি করতে হবে তো, অ্যাসেস করলাম কিন্তু কিভাবে তৈরি করতে হয় জানলাম না, তাহলে আমার লাভ কি হলো ট্রেনিং করে? দিদি আমার আর লিমু আপুরটা অলমোস্ট ডান। কতটা হয়েছে বলো? 10 পর্যন্ত। একটা সিনসিয়ার ছাত্রী পেয়েছি। বলো, রিপোর্ট বলো। কারা ফাঁকিবাজি করতে সব কান ধরে দাঁড় করিয়ে দেবো। এখন শুরু করব দিদি, কিন্তু আমার তো যেতে হবে, রেডি করতে হবে ওকে স্কুলে পাঠানোর জন্য। লিমু আপু তাহলে আজকে শুরু থাক। করতে পারে। জি আচ্ছা। তোমাদের কাছ থেকে শাহিদ ভাইও বকা খেলো, উল্টে আমার কাছ থেকেও শাহিদ ভাই খুব খারাপ ব্যবহার পেলো। আমি রাগের মাথায় শাহিদ ভাইকে যাতা বলে দিলাম, কারণ আমি খুব স্ট্রেস ছিলাম যে কিছুতেই আমার নেটওয়ার্ক ঠিক হচ্ছে না। শেষ ক্লাস? সবার সামনে সরি বলছি, তখন মাথাটা গরম ছিল। না না না, আমি সরি বলছি। আমি আগে ভিডিওটা বন্ধ করি, কারণ এইসব সরি আমি বলছি, আমার মাথাটা গরম ছিল তখন, কি করবো বুঝে উঠতে পারছিলাম